এই বিষয়টা নিয়ে আমি একটা মানে বড় ধরনের একটা লেকচার দিব। এটা হচ্ছে ফুডবল ইনফেকশন ইনটক্সিকেশনের আমাদের যে বিষয়টা ছিল যে তোমার ফুডবল ইনফেকশন ইনটক্সিকেশন, এটা জেনারেল বলার আগে আমরা জানি যে ফুড সেফটি তো জানা যায় একটা বর্তমানে একটা গ্লোবাল ইস্যু, ইম্পর্টেন্ট ইস্যু, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড পাবলিক হেলথ ইমপ্লিকেশন। মানে যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড, মানে আমরা যদি মানে আমাদের মাথাপিছু আয় বাড়াতে চাই, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ছাড়া বিকল্প নাই। আমাদের মানে প্রতিটা প্রোডাক্টে ভ্যালু অ্যাড করতে হবে, এবং সেই আমাদের যে এগ্রিকালচার প্রোডাক্ট আছে বা ফুড প্রোডাক্ট আছে, কমোডিটি আছে, এগুলো কিন্তু আমরা বাংলাদেশের থেকেও বাইরে কিছু কিছু যাচ্ছে, আরো অনেক কিছু আছে আমরা বাইরে প্রচুর মানে গ্লোবালি এগুলো কিন্তু মার্কেটিং করতে পারি আর কি। এবং সেটা করলে আমাদের ডেফিনেটলি অনেক ফরেন কারেন্সি আসবে এবং আমাদের দেশের জিডিপি অনেক বেড়ে যাবে আর কি। যেখানে আমাদের দেশে মাথাপিছু হয় কত, 1700 বা মানে $1700, হ্যাঁ, যেখানে তোমার নেদারল্যান্ডে মাথাপিছু হয় মোর দেন $50,000। সুতরাং আমরা অনেক পিছিয়ে আছি এখানে বিকজ অফ দ্য টেকনোলজি, এবং মানে আমাদের ভ্যালু অ্যাড করা আমরা করতে পারতেছি না কোনো মধ্যেই। তো সেসব কারণে আমাদের মাথাপিছু আয় কিন্তু অনেক কম আর কি। তো সুতরাং ফুড সেফটি একটা ইম্পর্টেন্ট গ্লোবাল ইস্যু আর কি, যেটা আমরা বুঝতেছি আর কি। না মানে আমরা এখানে এটা বলবো না কিছু, এবং ইন্টারন্যাশনাল সিনারিও সম্বন্ধে বলা আছে, ডেভেলপ কান্ট্রিতে মানে কি হয় না হয়, ফুডবল ডিজিজের কারণে কি পরিমাণ লস হচ্ছে বা কি হচ্ছে, মারা যাচ্ছে, এই সম্বন্ধে বলছে। আর ইন্ডিয়ান সিনারিও, ডেভেলপিং কান্ট্রি, মানে ডেভেলপিং কান্ট্রি মানে ইন্ডিয়ান সিনারিও এখন বাংলাদেশে সরাসরি বলা হয় না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা হচ্ছে। কারণ আমাদের দেশের ডাটাগুলো এত মানে সিস্টেমেটিক না। বিশেষ করে ইন্ডিয়া তো আমাদের চেয়ে অনেক আগে আছে, ডেফিনেটলি বুঝতেই পারো এটা ডেভেলপ, মানে ওদের দেশে অনেক বড় দেশ, কিছু কিছু জায়গায় ওদের সিস্টেম অনেক উন্নত, মানে আমাদের দেশে চিন্তা করা যায় না। তো ওইসব দেশে ওদের রিসার্চের মান অনেক, কিছু ইউনিভার্সিটি অনেক উন্নত, যেটা আমাদের ওই লেভেলে আমরা যেতে পারি না এখন। তো ওদের ডাটাগুলো অনেক সিস্টেমেটিক, এবং আমাদের রিসার্চ সেন্টার আমাদের সংখ্যা আমাদের দেশের জন্য অনেক বেশি। আমাদের সারা বাংলাদেশে একটা মাত্র বিএলআরআই লাইফস্টকে একটা রিসার্চ সেন্টার, এটা অনেক কম, একটা মাত্র সেন্টার, এবং কিছু সার্ভিস স্টেশন আছে, এবং খুব মানে সংখ্যা কিছু কম, খুব কম সংখ্যক মানে মানে বিজ্ঞানী বা সায়েন্টিস্টরা এখানে কাজ করতে করার সুযোগ পাচ্ছে আর কি। কিন্তু ইন্ডিয়া বা অন্যান্য দেশে তোমার রিসার্চ সেন্টার অনেক, প্রচুর সায়েন্টিস্ট কাজ করতেছে, এবং পিএইচডি মানে প্রচুর পিএইচডি হোল্ডার, এবং তারা রিসার্চের সাথে ইনভলভ, তারা রিসার্চ গবেষণা করতেছে, ওখানে জব মার্কেটও আছে প্রচুর পরিমাণে। কিন্তু আমাদের দেশে এই সেক্টর এতটা ডেভেলপ করে নাই। রিসার্চ সেন্টার চিন্তা করো তুমি, একমাত্র বিএলআরআই অথবা মানে আমাদের ডিএলএস, যেটা লাইফস্টাইল ডিপার্টমেন্ট অফ লাইফস্টাইল সার্ভিস, সেখানে হচ্ছে তোমার একমাত্র এলআরআই হচ্ছে কিছু ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ করে, বা করে মানে সিডিআইএল সেন্ট্রাল ডিজিজ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, ওখানে যে আমাদের লাইফস্টকের যারা সরকারি কর্মকর্তা ওরাই কাজ করে আর কি। তো সেখানে রিসার্চের কাজ করার সুযোগ সুবিধা বাংলাদেশে কম, এখনো ওই স্ট্রাকচারটা রিসার্চ ওরিয়েন্টেড হয় নাই, বা সেন্টার গুলো এত ডেভেলপ করে নাই আর কি। তো আমরা এগুলো এত বেশি হাইলাইট করবো না। মানে এখানে ছিল ফুডবল ডিজিজ সম্বন্ধে তোমরা অলরেডি জানছো মনে হয়। ফুডবল ডিজিজ মানে আসলে ডিজিজ গুলা কি ব্যাকটেরিয়াল টক্সিন, ভাইরাস, ফাঙ্গাই, জেনেটিক প্যারাসাইট, পেস্টিসাইড রেসিডিউ, ড্রাগ রেসিডিউ, হেভি মেটাল, ফুড অ্যাডাল্টারেন্ট, ফুড অ্যাডিটিভ, এগুলোর কারণেই মানে ফুডবল ডিজিজ। এটা তো মানে হেভি মেটাল তো ফুডবল ডিজিজ বলা যায় মানে হবে না, এটা হেভি মেটাল দ্বারা এটা হচ্ছে কেমিক্যাল কন্টামিনেন্টস আর কি, না মাইক্রোবিয়াল কন্টামিনেন্ট এবং কেমিক্যাল। তার মানে এগুলোর কারণে ফুডবল মানে ফুড কন্টামিনেটেড হতে পারে আর কি। মোস্টলি ফুডবল ডিজিজ বলতে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, এগুলো কি বোঝাচ্ছে আর কি, প্রোটোজোয়াল বা প্যারাসাইট হতে পারে। তারপরে মানে এই যে সবকিছুর মধ্যে মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেন্টস হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মানে ডেভেলপিং কান্ট্রিতে সবচেয়ে বেশি মানে কনসার্ন হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেন্টস, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, জেনেটিক মানে প্যারাসাইট, প্রোটোজোয়ান, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং বর্তমানে মানে দেখা যাচ্ছে যে 250টা ডিফারেন্ট ফুডবল ডিজিজ হ্যাভ বিন ডেসক্রাইবড, এন্ড ব্যাকটেরিয়া আর দ্য পজিটিভ এজেন্ট অফ 2/3 অফ দেম। হ্যাঁ, মানে 250টা ফুডবল ডিজিজকে অলরেডি রিকগনাইজ করা হয়েছে। 250 ব্যাকটেরিয়া মানে ফুডবল ডিজিজ, এর মধ্যে 3 ভাগের 2 ভাগে কিন্তু ব্যাকটেরিয়াল কারণে হয়, ব্যাকটেরিয়াল ডিজিজটাই বেশি আর কি। এবং ব্যাকটেরিয়ার মধ্যে আমরা জানি ইকোলাই, সালমোনেলা, শিগেল্লা, ব্যাসিলাস সিরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম। স্যার এটা কি স্লাইড শেয়ার আছে স্যার? ও সরি, দাঁড়াও, আমি ভুল করে ফেলছি, দাঁড়াও, আস্তে আমি আসতেছি আর কি। তোমরা একটু বলবো না, আমি তো একটু অন্য মনস্ক, মানে আমি খেয়াল করি না ব্যাপারটা। ঠিক আছে, এটাই মানে প্রোটোজোয়ান ফুটবল ডিজিজের কথা বলতেছিলাম। ফুটবল ডিজিজের মধ্যে মানে 250টা ফুটবল ডিজিজ রিকগনাইজ করা হয়েছে আর কি। এর মধ্যে ব্যাকটেরিয়াটা হচ্ছে 3 ভাগের 2 ভাগে হচ্ছে ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে। ব্যাকটেরিয়ার মধ্যে ইম্পর্টেন্ট যে ডিজিজ গুলো আছে ইকোলাই, সালমোনেলা, শিগেল্লা, ব্যাসিলাস সিরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম, স্টেফিলোকোকাস অরিয়াস, ভিব্রিও, লিস্টেরিয়া মনোসাইটোজেনিস, ক্যাম্পালোব্যাক্টার, ইয়ারসিনিয়া, ব্রুসেলা, মাইক্রোব্যাকটেরিয়াম, আরো অন্যান্য আছে। আর ভাইরাসের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রোটা ভাইরাস, নোরো ভাইরাস, হেপাটাইটিস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ভাইরাসের মধ্যে। হ্যাঁ, ভাইরাসের যে ফুডবল ডিজিজ হয়। এখন মানে আমাদের নিড ফর দ্য ফুডবল প্যাথোজেন সার্ভিলেন্স, মানে ফুডবল ডিজিজ যে প্যাথোজেন গুলোর কারণে হয় সেগুলো কিন্তু একটা সার্ভিলেন্সের দরকার আছে। মানে কান্ট্রি ওয়াইড কিন্তু একটা সার্ভিলেন্স থাকতে হবে, কোন কোন ফুডবল ডিজিজে আউটব্রেক হচ্ছে এবং সেটা কারণে মানুষ কি পরিমাণ ডায়রিয়া এফেক্টেড হচ্ছে।
এটা কিন্তু তুমি ডেভেলপ কান্ট্রিতে আছে। আমি জাপানে 5 বছর ছিলাম, সেখানে আমি দেখছি যে ওদের প্রতি বছরই এট দ্য এন্ড অফ ইয়ার ওরা কিন্তু একটা গ্রাফ জেনারেট করে যে কোন কোন ব্যাকটেরিয়াল কারণে কি পরিমাণ পার্সেন্টেজ ডায়রিয়া হয়েছে, এবং সেখানে তার যে সিরিয়ালটা বোঝা যায় আর কি, যে সবচেয়ে মানে কোনটা রেসপন্সিবল ছিল, ক্যাম্পালোব্যাক্টার, সালমোনেলা ইকোলাই বা ভাইরাসের মধ্যে মানে রোটা ভাইরাস, এইরকম একটা ওই গ্রাফ থেকে পুরো কান্ট্রি ওয়াইড একটা তথ্য কিন্তু ওরা এট দ্য এন্ড অফ ইয়ার কিন্তু সার্কুলেট করে, এবং সেই তথ্যটা ওরা মানে দেশে জেনারেট করতে পারে, যেটা আমাদের দেশে তো আমরা পারি না এখন। হ্যাঁ, তো নিড ফর দ্য ফুডবোর্ন প্যাথোজেন সার্ভিলেন্স, এটা কিন্তু সারা বছরের কাজ, এটা একদিনের কাজ না, সারা বছরই তোমার স্যাম্পলিং করতে হবে, সারা বছর ল্যাবে কাজ করতে হবে। হ্যাঁ, এবং যেখানে আউটব্রেক হচ্ছে সরাসরি সেখান থেকে সেই আউটব্রেক নোটিফিকেশন করতে হবে, যে আউটব্রেক হয়েছে বা হয়েছে, ওখানে নোটিফিকেশন হবে, এবং ওখান থেকে স্যাম্পল কালেকশন হয়ে ল্যাবরেটরিতে মানে পরীক্ষা করে দেখবে যে এটা ওইটা মানে কোন ব্যাকটেরিয়া না ভাইরাসের কারণে আউটব্রেক হয়েছে। ওই তথ্যগুলো পরবর্তী সময়ে মানে মানে একটা ডাটাবেস মানে করে সেটাকে এট দ্য এন্ড অফ ইয়ার রিলিজ করবে, যে না এই বছরে এই 10টা ব্যাকটেরিয়ার কারণে মানে ডায়রিয়া হয়েছিল, এই 5টা ভাইরাসের কারণে হয়েছিল, এবং তাদের মানে প্রায়োরিটি তারা কে সিরিয়ালে আগায় আছে, কোনটা সবচেয়ে কারণে বেশি হয়েছে, এটা কিন্তু ওই গ্রাফ থেকে দেখলে বোঝা যায়। এবং ওইটা দেখে ওরা একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের আসলে রিসার্চের প্যাটার্নটা এরকম হওয়া দরকার, এগুলো করলে আমরা এই কন্ট্রোল, এই ডিজিজ গুলোকে কন্ট্রোল করতে পারবো। এভাবে তারা রিসার্চের থিম গুলো ডিজাইন করে আর কি। তাহলে আমাদের দেশেও এটা দরকার আছে, নিড ফর দ্য ফুডবোর্ন প্যাথোজেন সার্ভিলেন্স, এটা সারা বছরের কাজ, এবং এখানে অনেক সায়েন্টিস্ট ইনভলভমেন্টের দরকার আছে। তো ফুডবোর্ন ডিজিজ, আমরা ফুডবোর্ন ডিজিজ গুলাকে ব্রডলি 2 ভাগে ভাগ করবো, মানে এখানে ফুডবোর্ন ডিজিজ গুলাকে আমরা যদি 3 ভাগে বলছে, মানে ফুডবোর্ন ডিজিজ গুলাকে তিনটা টাইপে ভাগ করছে আর কি। মানে ফুডবোর্ন ইনফেকশন একটা, ফুডবোর্ন ইনফেকশন হচ্ছে যদি খাবারের সাথে ব্যাকটেরিয়া থাকে, সেটা তোমার শরীরের স্টমাকে চলে যায়, হ্যাঁ, যে সেখানে যদি মানে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হয় বা ডিজিজ তৈরি হয়, ফুডবোর্ন ইনফেকশন। আর ফুডবোর্ন ইনটক্সিকেশন, যদি ফুডের মধ্যে সরাসরি টক্সিন থাকে, একটা ফুড আগে ব্যাকটেরিয়া ছিল, সেখানে ব্যাকটেরিয়া টক্সিন রিলিজ করছে, ফুডের টক্সিন আছে, এবং ওই ফুডটা আমরা খেয়ে ফেলছি, তাহলে দেখা যাচ্ছে খাওয়ার 2-1 ঘন্টার মধ্যেই তোমার একটা ডায়রিয়া, পেট ব্যথা শুরু হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফুডবোর্ন ইনটক্সিকেশন। আর 3 নাম্বার একটা বলছে টক্সিকো ইনফেকশন, এটা এত ইম্পর্টেন্ট না, এটা বলছে মানে টক্সিক ইনফেকশন বলতে বলছে অর্গানিজম প্রোডিউস টক্সিন ইন সিটো when ingested along with food। হ্যাঁ, টক্সিকো ইনফেকশন, তো এটা হচ্ছে অর্গানিজম প্রোডিউস টক্সিন ইন সিটো when ingested, মানে ইনজেস্ট করার পরে ফুডের মধ্যে মানে টক্সিন রিলিজ করে। সরাসরি আগে ফুডের মধ্যে প্রিফর্ম তো টক্সিন ছিল না, মানে টক্সিনটা মানে খাবারের মধ্যে অর্গানিজম আছে, খাবারটা ঢোকার সাথে সাথে ওই টক্সিন রিলিজ হচ্ছে আর কি, এগুলোকে বলা হয় টক্সিক ইনফেকশন। তো 3 নাম্বার, কিন্তু ব্রডলি আমরা মানে 2 ভাগে বলি, একটা হচ্ছে ফুডবোর্ন ইনফেকশন, আর একটা বলি ফুডবোর্ন ইনটক্সিকেশন। এই দুটাই, একটা হচ্ছে ফুডবোর্ন ইনফেকশন মানে আমরা খাবারের মধ্যে ব্যাকটেরিয়া ছিল, এগুলো আমরা খেয়ে ফেলছি, আর ফুডবোর্ন ইনটক্সিকেশন খাবারে অলরেডি ফুডের মধ্যে টক্সিন তৈরি হয়ে গেছে, সেটা খেয়ে ফেলছি, হ্যাঁ, খেলে যেটা, এই 2টা ভাগে ব্রডলি ভাগ করা হয়। কিন্তু এখানে 3 নাম্বার একটা ভাগ ক্যাটাগরি করা হয়েছে, যেটা বলা হচ্ছে টক্সিক ইনফেকশন। যদি কোনো কারণে ফুডে তুমি ব্যাকটেরিয়া খাইছো, খাওয়ার সাথে সাথে ভিতরে যাওয়ার সাথে সাথে সে টক্সিন রিলিজ করছে, হ্যাঁ, মানে তখন মানে বেসিলাস সিরিয়াস ফুড পয়জনিং এর কারণে এটা হতে পারে আর কি। তো এখন আমাদের মেজর যে 2টা জিনিস আছে, ফুডবোর্ন ইনফেকশন এবং ইনটক্সিকেশন, এই 2টার মধ্যে একটু পার্থক্য আমরা এখানে দেখাইছি, যে ফুডবোর্ন ইনফেকশনটা কি কারণে হয়, ব্যাকটেরিয়া, ভাইরাল, প্যারাসাইট, প্রোটোজোয়া, আর ইনটক্সিকেশন বলছে টক্সিনের কারণে হয়, অথবা প্রিফর্ম ব্যাকটেরিয়া অথবা কেমিক্যালের কারণে হতে পারে। হ্যাঁ, টক্সিন একটা ন্যাচারাল হতে পারে, প্রিফর্ম ব্যাকটেরিয়াল টক্সিন হতে পারে, কেমিক্যাল হতে পারে। এই পুরো জিনিসটাকে ইনটক্সিকেশন বলে, যে কেমিক্যাল যদি খেয়ে ফেলি আমরা, হেভি মেটাল বা অন্যান্য মানে এগুলো যদি আমরা আমাদের আর্সেনিক এগুলো যদি ফুডের মাধ্যমে চলে যায়, ওটাকে এক ধরনের ইনটক্সিকেশন বলি আমরা, কেমিক্যাল ইনটক্সিকেশন আর কি। হ্যাঁ, তাহলে ইনফেকশনের ক্ষেত্রে কি হয়, যে ইনভেড অর মাল্টিপ্লাই ইন লাইনিং অফ ইন্টেস্টাইন, আর ইনটক্সিকেশনে হচ্ছে নো ইনভেশন অর মাল্টিপ্লিকেশন, এখানে কোনো ইনভেশন বা মাল্টিপ্লিকেশন হবে না, সরাসরি টক্সিন যাবে, টক্সিনটা ডাইরেক্ট একটা তার প্যাথোজেনিক অ্যাকশন তৈরি করবে আর কি। আর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আওয়ার টু ডেজ, মানে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন হতে পারে ইনফেকশন, আর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে মিনিটস টু আওয়ার্স। এটা বলছে যে ইনটক্সিকেশন টক্সিন খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সাইন সিম্পটম দেখা দিবে, এবং সিম্পটমের মধ্যে ডায়রিয়া, নৌশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ফিভার হবে ইনফেকশনের ক্ষেত্রে, আর ইনটক্সিকেশনের ক্ষেত্রে হবে ভমিটিং, নৌশিয়া, ডায়রিয়া, উইকনেস, লাম্পনেস, সেন্সরি অর মোটর ডিসফাংশন এগুলো হতে পারে। আর কমিউনিকেবল, মানে ইনফেকশনটা কমিউনিকেবল হতে পারে, স্প্রেড ফ্রম পার্সন টু পার্সন, মানে একজন পার্সন থেকে আরেকজন পার্সনে ইনফেকশন হতে পারে, বা অ্যানিমাল থেকে হিউম্যানে আসতে পারে, এটা কমিউনিকেবল। ব্যাকটেরিয়াল ডিজিজ এগুলো কমিউনিকেবল হবে আর কি। আর মানে টক্সিন যেটা, মানে টক্সিন বা কেমিক্যাল, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল। আর কি কি ফ্যাক্টরস, ইনএডিকুয়েট কুকিং, ক্রস কন্টামিনেশন, পোর পার্সোনাল হাইজিন, বেয়ার হ্যান্ড কন্ট্যাক্ট, এগুলোর কারণে তোমার ইনফেকশন গুলো হতে পারে। ইনটক্সিকেশন, ইনএডিকুয়েট কুকিং, ইমপ্রপার হ্যান্ডলিং, টেম্পারেচার এগুলা হতে পারে আর কি। তো এগুলো হচ্ছে আমাদের 2টার মধ্যে অনেক সময় পরীক্ষা থাকতে পারে, যে ফুডবোর্ন ইনফেকশন ইনটক্সিকেশনের
ডিফারেন্সিয়েট কিভাবে করবা, মানে ফুডবল ইনফেকশন কে ডিফারেন্সিয়েট করো, ডেফিনেশন সহ ডিফারেন্সিয়েট করো দুটার মধ্যে, তখন এই পার্থক্যগুলো তুলে ধরবা এবং ইনফেকশনের কিছু এক্সাম্পল দিবা, ইনটক্সিকেশনের কিছু এক্সাম্পল দিলা আর কি। এখন ফুডবল ইনফেকশনের মধ্যে আমরা যেটা দেখি, ফুটবল ইনফেকশন আমরা বলছি যে ব্যাকটেরিয়াল ফুটবল ইনফেকশন, আমরা অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম বলছি। তারপরে মাইকোটিক ফুটবল মানে ফুটবল ইনফেকশন, মাইকোটিক মানে ফাঙ্গাসের কারণে যে ইনফেকশন হয়, যেমন ক্যান্ডিডা, স্পোরোথ্রিক্স, এগুলো সম্বন্ধে বলছে। তারপর হচ্ছে ভাইরাল ফুটবল ইনফেকশন, হেপাটাইটিস, নরওয়াক আর পোলিও মানে মাইলাইটিস ভাইরাস, এগুলা ফুটবল ভাইরাল ফুটবল ইনফেকশন করে। প্যারাসাইটিক ফুটবল ইনফেকশন মানে হাইডাটিডোসিস, টেনিয়াসিস, সাকিয়াসিস, ট্রাইকোনোসিস, এইগুলা আছে প্যারাসাইটিক। এগুলো আমরা যদি পড়াবো না, প্যারাসাইট নিয়ে তো আমরা পড়াবো না, আমরা যে ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে বেশি বলবো আর ফাঙ্গাস সম্বন্ধে কিছু বলতে পারি। প্রোটোজোয়াল আছে যেমন ক্রিপ্টোস্পোরোডিসিস, টক্সোপ্লাজমোসিস, সার্কোসিস্টিস, এগুলো আছে আর কি। এগুলো সবই ফুটবল ইনফেকশন করতে পারে আর কি। এখন ফুটবল ইনফেকশনের মধ্যে যে প্রথম যে মানে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া সম্বন্ধে আমরা হ্যান্ড আউটও দিব, এই ব্যাকটেরিয়া গুলো তোমার একটু পড়তে হবে, এই ব্যাকটেরিয়া গুলো নেচার কিরকম, এটা কোন ধরনের ফুডের মাধ্যমে কন্টামিনেট হয়, এগুলো ট্রান্সমিশন হয় কিভাবে, এবং এই ব্যাকটেরিয়া গুলো কোনো প্যাথোজেনিসিটি কিভাবে করে, এবং এই ব্যাকটেরিয়া গুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, এই বিষয়গুলো আমাদের মানে কিছু কিছু সেলিয়েন্ট ব্যাকটেরিয়া আমি দেখাবো, এগুলো সম্বন্ধে তোমার পড়তে হবে আর কি। হ্যাঁ, যেমন সালমোনেলোসিস, সালমোনেলা জানো যে একটা মানে জানা আছে কি সালমোনেলা, মানে সালমোনেলার কারণে এখানে কিন্তু মানে মর্টাল সালমোনেলা আছে, নন মর্টাল আছে। আমাদের পোল্ট্রি যে সালমোনেলা গুলো থাকে সেগুলো হচ্ছে নন মর্টাল, সালমোনেলা পোলোরাম, সালমোনেলা গিলেরাম, মানে সালমোনেলা টাইফিমোরিয়াম, এগুলো হচ্ছে নন মর্টাল সালমোনেলা। ভাইরাস সালমোনেলা তোমার যেগুলো হচ্ছে মানুষের টাইফি, প্যারাটাইফি, হ্যাঁ, এগুলো হচ্ছে মর্টাল সালমোনেলা, মানুষের যে ইনফেকশন করে আর কি। তো এখন ফুটবল সালমোনেলার মধ্যে আমরা দেখি যে সালমোনেলা টাইফিমোরিয়াম, এগুলো হচ্ছে ফুটবল সালমোনেলা, সালমোনেলা টাইফি, প্যারাটাইফি, এগুলো হচ্ছে ফুটবল সালমোনেলা আর কি। হ্যাঁ, তো এই সালমোনেলা সম্বন্ধে তোমার একটু পড়তে হবে আর কি। আমি যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে, এবং তোমরা জানো তো সালমোনেলার শিরোবাদ, সালমোনেলা স্পেসিস কিন্তু সালমোনেলা এন্টেরিকা এটা হচ্ছে স্পেসিস, তারপরে সাব স্পেসিস দিয়ে অনেকগুলো সেরোবার আছে, এবং মোর দেন 2000 সেরোবার আছে সালমোনেলা। এবং সেরোবারটা কিভাবে ডিটেক্ট করে, এগুলো হচ্ছে সেরোটাইপিং করে বের করা হয়, সেরোটাইপিং করে আমরা সালমোনেলা সেরোটাইপিং করতে পারি, করে সেরোবার বের করতে দেখাইতে পারি আর কি। তো এখানে আমাদের মেইন সালমোনেলা এন্টেরিকা হচ্ছে তার স্পেসিস, সালমোনেলা এন্টেরিকা সাব স্পেসিস আছে অনেকগুলা, হ্যাঁ, মানে যেগুলা সেরোটাইপিং করে এগুলো সাব স্পেসিস ডিফাইন করা হয়। তো সেগুলো সুতরাং এগুলোর মধ্যে অনেক ডাইভার্সিটি আছে আর কি, ডাইভার্সিটি মানে এগুলো অ্যান্টিজেনিক্যালি অনেক ডাইভার্সিটি আছে আর কি। এখন ওই সালমোনেলার ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে 10,000 থেকে 10 লাখ অর্গানিজম পার গ্রাম অফ ফুডে থাকলে তোমার ইনফেকশন করতে পারে, এটাকে ইনফেক্টিভ ডোজ বলে। সালমোনেলা ইনফেক্টিভ ডোজ, এখানে অনেক ইনফেক্টিভ ডোজ লাগে, এটা লো প্যাথোজেন, এতটা হাই প্যাথোজেনিক না অন্যান্য যে ব্যাকটেরিয়ার মতো, যে কিছু কিছু অর্গানিজম আছে যেমন ক্লোস্ট্রিডিয়াম পারফিউমিয়াস, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এগুলা যেমন তার ইনফেক্টিভ ডোজ কম লাগে, তারা অনেক ভিরুলেন্স ক্যাপাসিটি বেশি আর কি, কিন্তু সালমোনেলা সেখানে ভিরুলেন্স ক্যাপাসিটি কম আর কি, কারণ তার কিন্তু প্রতি গ্রাম ফুডে 10,000 থেকে 10 লাখ অর্গানিজম পার গ্রাম ফুডে থাকলে সে ইনফেকশন করতে পারে আর কি। এবং সালমোনেলা গ্রো ওয়েল ইন ফুড এন্ড ক্যান এক্সিস্ট ফর এ কনসিডারেবল পিরিয়ড ইন ফিসিস এন্ড ইন প্যাস্চার। সালমোনেলা কিন্তু তোমার প্যাস্চার, ফিসিসের মধ্যে অনেকদিন সার্ভাইভ করতে পারে, হ্যাঁ, এবং এটা কিন্তু তোমার এনভায়রনমেন্টে অনেকদিন সার্ভাইভ করতে পারে সালমোনেলা, বিভিন্ন ফুডের মধ্যে ড্রাই ফুডেও সার্ভাইভ করতে পারবে আর কি অনেকদিন। এখন কমন ফুড পয়জনিং সেরোটাইপের মধ্যে এগুলো বলছে সালমোনেলা টাইফিমোরিয়াম, সালমোনেলা এন্টেরাইটিডিস, সালমোনেলা ডাবলিন, এগুলো কিন্তু সেরোটাইপ। সালমোনেলা ডাবলিন, সালমোনেলা সেফেনবার্গ, সালমোনেলা বার্চো, সালমোনেলা মন্টিভিডিও, সালমোনেলা ইনফ্যান্টিস, সালমোনেলা নিউপোর্ট, এগুলো আছে, আমরা সবগুলো নিয়ে কাজও করি না বা আমরা আইডেন্টিফাই করতে পারবো না আর কি। দিস স্পিসিস আর ইনভলভ ইন কজিং ডায়রিয়া ইন অ্যানিমালস, এবং অনেকগুলো অ্যানিমালও ডায়রিয়া করে আর কি। এখন এই সালমোনেলা ফুড পয়জনিং আউটব্রেক দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আউটব্রেক হয়েছে, আগে রিপোর্ট আছে, স্পোরাডিক কেস হতে পারে, ফ্যামিলি আউটব্রেক হতে পারে, ইনস্টিটিউশনাল আউটব্রেক হতে পারে, লার্জ আউটব্রেক হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের আউটব্রেক হতে পারে সালমোনেলার কারণে। এখন ফ্যাক্টরস সালমোনেলা আউটব্রেক এর জন্য কি কি ফ্যাক্টরস রেসপন্সিবল সেগুলো আমরা বলছি, যে কনজাম্পশন অফ ইনএডিকুয়েটলি কুকড অর থড মিট এন্ড পোল্ট্রি। আমরা যে কোনো মানে মিট, পোল্ট্রি বা মানে মিট, এগুলো হচ্ছে একটা সোর্স অফ সালমোনেলার ট্রান্সমিশন। সুতরাং এগুলোকে যদি প্রপারলি মানে কুক না করা হয় তাহলে অবশ্যই তোমার মানে ইনফেকশন হতে পারে আর কি। ক্রস কন্টামিনেশন অফ ফুড ফ্রম ইনফেক্টেড ফুড হ্যান্ডলার্স থেকে যদি ক্রস কন্টামিনেশন হয়
এবং প্রেজেন্স অফ ফ্লাইস, ককরোচ, রেড ইন দ্য ফুড এনভায়রনমেন্ট দ্যাট অ্যাক্ট এজ ভেক্টরস অফ দ্য ডিজিজ। ফুড এনভায়রনমেন্টে যদি কোনো কারণে ফ্লাই থাকে, ককরোচ, তেলাপোকা থাকে, রেড, এগুলোও কিন্তু ক্রিয়া মানে এই হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ, তাদের বডিতেও সালমোনেলা থাকতে পারে, ওগুলা থেকে ফুডে আসতে পারে আর কি। তারপর ট্রান্সমিশন কিভাবে হয়, মানে ট্রান্সমিশন ডাইরেক্টলি ফ্রম স্লটার অ্যানিমাল টু ফুড হতে পারে, অথবা ফ্রম হিউম্যান এক্সক্রিটা এন্ড ট্রান্সফার টু ফুড থ্রু হ্যান্ড, ইউটেন্সিল, ইকুইপমেন্ট, ফ্লাইজ এটসেট্রা। তারপর হচ্ছে ফুড পয়জনিং ইজ মোর লাইকলি টু অকার ইফ দ্য টোটাল নাম্বার অফ মাইক্রোপ্লাজেন্ট ইজ হাই। মানে যদি কোনো কারণে ফুডে অনেক হাই নাম্বার অফ সালমোনেলা থাকে তাহলে কিন্তু মানে ফুড পয়জনিং হবে, সিরিয়াস ফুড পয়জনিং হবে আর কি। স্মলার নাম্বার মে হ্যাভ নো ইল ইফেক্ট। যদি কম সংখ্যক সেল থাকে তাহলে হয়তো মানে হবে না, বা বডিতে যদি কোনো কারণে সংখ্যা বাড়ে ভবিষ্যতে হতে পারে আর কি। তাহলে এটা একটা বিষয়। এখন কি কি ফুড ইনভলভ সালমোনেলার ক্ষেত্রে, এটাই বলা হচ্ছে যে আমরা দেখি যে এনি ফুড কন্টামিনেটেড সালমোনেলা মে বি ইনভলভ। যে কোনো ফুডে যদি সালমোনেলা কন্টামিনেট হয়, অথবা মিট এন্ড মিট প্রোডাক্ট, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, অথবা এগ এন্ড এগ প্রোডাক্ট, এগুলো কিন্তু ভালো একটা সোর্স ফর সালমোনেলা কন্টামিনেশন, এবং এগুলোর মাধ্যমে মানে ফুডবোর্ন আউটব্রেকের অনেক রিপোর্ট আছে আর কি। এখন কি কি ক্লিনিক্যাল সিমটম হয়, এটা আছে অ্যাবডোমিনাল পেইন, হেডেক, ডায়রিয়া, ফিভার টিভার, এগুলো হয়, আমরা যাচ্ছি না। কন্ট্রোল মেজারের মধ্যে হচ্ছে এগুলো থাকতে পারে। কন্ট্রোল মেজার মানে অন্যান্য যে বিষয়গুলো পরীক্ষাতে কি কোনটা থাকবে আমি বলতে পারবো না, বা এই বিষয়গুলো যে কোনো তথ্যপত্র একটা ব্যাকটেরিয়ার যে জিনিসগুলো দরকার ফুড পয়জনে, কোন কোন ফুড ইনভলভমেন্ট, তার কন্ট্রোল মেজার কি, এইসব কিছু যে কোনো কিছু পরীক্ষা থাকতে পারে। এফিসিয়েন্ট রেফ্রিজারেশন এন্ড হাইজেনিক হ্যান্ডলিং অফ ফুড, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এফিসিয়েন্ট রেফ্রিজারেশন করতে হবে, হাইজেনিক হ্যান্ডলিং করতে হবে। কনজাম্পশন অফ প্রপারলি কুক মিটকে কনজাম্পশন করতে হবে। যেমন অনেক সময় বারবিকিউ হয় বা এগুলোতে একটু রিস্ক থেকে যায়। বারবিকিউতে যদি সঠিকভাবে হিটটা না পড়ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া মারা যাবে না, অনেক সময় ব্যাকটেরিয়া থেকে যেতে পারে এবং সেটা বডিতে ঢুকতে পারে আর কি। সুতরাং আমাদের এনশিওর করতে হবে যে প্রপারলি কুকড হয়েছে কিনা মিটটা। কমপ্লিট থ্রোয়িং অফ ফ্রোজেন মিটস এন্ড এডুকেট কুকিং, এবং ফ্রোজেন মিটটা কমপ্লিটলি থ্রোয়িং করে পরে তোমার রান্না বান্না করতে হবে। থ্রোয়িং না করলে অর্গানিজমের ভিতরে থাকতে পারে আর কি। তারপরে হিট প্রসেসিং অফ মিট, মিল্ক, ফিশ এন্ড পোল্ট্রি টু ডিস্ট্রয় সালমোনেলা অর্গানিজম ফুড। প্রপার হিট প্রসেসিং করতে হবে মিট, মিল্ক, ফিশ এন্ড পোল্ট্রি সালমোনেলাকে ডিস্ট্রয় করার জন্য। তারপরে যে টাইফয়েড এন্ড প্যারাটাইফয়েড ফিভার, এন্টেরিক ফিভার, এই সম্বন্ধে বলছে কিছু। সালমোনেলা টাইফয়েড প্যারাটাইফিস দ্বারা যেটা হয় এটা। তারপরে ডিজিজ সিমটম, ওগুলার কারণে কি ডিজিজ সিমটম হয়, ট্রান্সমিশন কিভাবে করে টাইফি প্যারাটাইফি। হ্যাঁ, এগুলো আমরা জানি যে টাইফি প্যারাটাইফি নরমালি ওয়াটার, মিল্ক এবং ফুড বাই ফ্লাইস, এগুলোর মাধ্যমে বেশি হয় আর কি। কন্ট্রোল মেজার আমরা বলছি, আর রিপিট করবো না। এবং এটা ডায়াগনোসিস সম্বন্ধে বলা আছে, যদিও তোমাদের এই সাবজেক্টে মানে থিওরিতে ডায়াগনোসিসটা তো ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু বলছি আর কি। ডায়াগনোসিসটা আমরা এখানে বেশি ইম্পর্টেন্ট না, এটাতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়াটা কিভাবে প্যাথোজেনিসিটি করে, কি ডিজিজ করে, তার কন্ট্রোল কিভাবে করা যায়, হ্যাঁ, এবং কোন কোন ফুডের মাধ্যমে কন্টামিনেশন হয়, ট্রান্সমিশন হয় কিভাবে ডিজিজটা, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট ফুড সেফটি। এখানে ডায়াগনোসিসটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, প্র্যাকটিক্যাল কোর্সের বিষয়। যদি এখানে আমরা দিচ্ছি সালমোনেলা ডায়াগনোসিসের বেসিক একটা জিনিস দেওয়া আছে, এটা দেখে নিতে পারো হয়তো। তারপর আমাদের ক্যাম্পালোব্যাক্টার আছে, এটার জন্য আমরা আলাদা একটা হ্যান্ডআউট দেখাবো, আমরা পরে আসতেছি। ক্যাম্পালোব্যাক্টার এইটা পড়া যেগুলোতে তোমার হাইলাইট করা আছে এটা বাদ যাবে স্লাইড। যে স্লাইড গুলাতে মানে এখানে এরকম ভাবে ইয়েলো দ্বারা হাইলাইট করা আছে ওই স্লাইড গুলো তোমার করার দরকার নাই, এটা আমরা আলাদা বিকল্প একটা স্লাইড দিব তোমাকে। হ্যাঁ, যে মোড অফ রিফ্লেকশন এটা বাদ যাবে, এটাও দরকার নাই গেল। তারপর ইকোলার জন্য আলাদা একটা স্লাইড দিব, সেটা ওই স্লাইডটা তোমার পাবা, এটা টোটালি বাদ যাবে, এটা দরকার নেই, ইগনোর করবা এগুলো। আর যেগুলো হাইলাইট করা আছে সেটা টোটালি ইগনোর। হ্যাঁ, এটা অনেক বেশি লেখা আছে, তাতে কিছু করতে পারবে না, সময় পাবে না তোমরা, মানে এই কারণে আমরা বাদ দিচ্ছি এটা আর কি, এগুলো বাদ। তারপরে চলো ইকোলাই সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে, সবগুলো টাইপ সম্বন্ধে অনেক ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমার দরকার নাই আপাতত। ডায়াগনোসিস সম্বন্ধে বলা আছে, কন্ট্রোল মেজার সম্বন্ধে বলা আছে। শিগেলা বেসিলারি ডিসেন্ট্রি, এটা আমার বাদ দিচ্ছি, এটা দরকার নাই, আছে মানে পড়লে সবই পড়তে হবে, তোমার দরকার নাই। শিগেলার কারণে ফুড পয়জনিং হতে পারে, বাট এটা আমরা আপাতত বাদ দিচ্ছি আর কি। ভিব্রিও সম্বন্ধে এখানে বলতেছি আমরা, ভিব্রিও কলেরা ইজ কজড বাই ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়া, না আমরা জানি ভিব্রিও কলেরা হয়, এবং এটা তো একটা ইম্পর্টেন্ট একটা ডিজিজ মানুষের। তো ভিব্রিও হচ্ছে নর্মালি কি থাকে, সল্ট ওয়াটারে থাকে, মানে সমুদ্রের পানিতে ভিব্রিও থাকে আর কি, কারণ এটা সল্ট প্রেফার করে। তারপরে ভিব্রিও আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব দ্যাট টেস্ট পজিটিভ ফর অক্সিডেজ এন্ড ডু নট ফ্রম স্পোর, তারা স্পোর তৈরি করে না, অক্সিডেজ পজিটিভ হয়। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব all members of the genus are motile and have polar flagella with sheath, তাদের মটাইল ব্যাকটেরিয়া আর কি ভিব্রিও কলেরা সম্বন্ধে এখানে বলা হয়েছে। সুতরাং এটা একটা ভিব্রিও কলেরা কি হয় যে তারা কলেরা টক্সিন, এন্টেরোটক্সিন তৈরি করে আর কি। এন্টেরোটক্সিন এবং কলেরা টক্সিন তৈরি করে, এবং এটাও পানিবাহিত রোগ আর কি, না একটা। ক্লিনিক্যাল সিমটম কি হয়, ডায়রিয়া হয়, মানে আমরা জানি যে ভমিটিং হবে এবং প্রফিউজ ওয়াটার ডায়রিয়া হবে এটা সম্বন্ধে।
তারপরে ডায়াগনোসিস কিভাবে করা হয় সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া হয়েছে। কন্ট্রোল মেজার, এখন ওই বিবৃতি তোমার প্রভিশন অফ পোর্টেবল ওয়াটার, মানে অবশ্যই নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, প্রপার সিওয়েজ ডিসপোজাল করতে হবে, প্রপার কুকিং আর হাইজেনিক হ্যান্ডলিং অফ ফুড করতে হবে, অবজারভেশন অফ পার্সোনাল হাইজিন, ভ্যাকসিনেশন একটা ব্যাপার আছে, বিবৃতিও মানে অনেক ভ্যাকসিনও পাওয়া যায়, সে ভ্যাকসিনেশন যদি ভ্যাকসিন থাকে সে ভ্যাকসিনেশন নিতে হবে আর কি। তারপরে বিব্রিও প্যারাহিমোলাইটিকাস, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফুডবল প্যাথোজেন। বিব্রিও প্যারাহিমোলাইটিকাস এটা সামুদ্রিক মাছ টাছ থাকে, সমুদ্রের পানিতে থাকতে পারে। বিব্রিও প্যারাহিমোলাইটিকাস ইজ এ প্যাথোজেনিক ব্যাকটেরিয়াম whose natural habitat is the sea. Human infection occurs only from seafood such as oyster, shrimp, crab, lobster, related shellfish. যারা সামুদ্রিক মাছ টাছ খায়, হ্যাঁ, মানে এগুলাতে তোমার বিব্রিও প্যারাহিমোলাইটিকাস থাকতে পারে। ক্রস কন্টামিনেশন may lead to other food becoming vehicle অন্য ক্রস কন্টামিনেশন অন্য ফুডের মধ্যে ঢুকে পড়তে পারে। বিব্রিও প্যারাহিমোলাইটিকাস এটা সম্বন্ধে তোমার পড়তে হবে। এই ডিজিজের সিম্পটম সম্বন্ধে বলা আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিম্পটম হতে পারে অথবা এক্সট্রাইন্টেস্টাইনাল সিম্পটম হতে পারে, হ্যাঁ, এবং ডায়রিয়া, ক্র্যাম্প, উইকনেস, নশিয়া, চিল, হেডেক, ভমিটিং এগুলো আছে, এবং 1 থেকে 8 দিন এবং বন্ধ থাকতে পারে সিম্পটমটা আর কি। তারপরে হচ্ছে মানে বিব্রিও বালনিফিকাস বলে এটাকে, বিব্রিও বালনিফিকাস এটাও এক ধরনের মানে ফুডবল প্যাথোজেন। এটা বিব্রিও বালনিফিকাস প্রাইমারি সেপ্টিসিমিয়া হতে পারে, বিব্রিও বালনিফিকাস গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে, এটাও ফুড বাই বা মানে ওয়াটার বা সি ফুড এগুলো তো থাকতে পারে আর কি। তো আরেকটা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেনিস। লিস্টেরিয়া মনোসাইটোজেনিস এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং প্যাথোজেনিক হচ্ছে বোথ হিউম্যান এন্ড অ্যানিমাল, এবং এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব এবং ক্যাটালাইজ পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ কটাইল, এবং তারা হচ্ছে মোটিলিটি আছে, মানে টাম্বলিং মোটিলিটি এট লেস দেন 30 ডিগ্রি সেলসিয়াস আর নো মোটিলিটি এট 37 ডিগ্রি সেলসিয়াস। এটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স আর কি, যে মানে 37 এর তাতে কোনো মোটিলিটি নাই, বাট লেস দেন 30 ডিগ্রিতে টাম্বলিং মোটিলিটি শো করে। আবার লিস্টেরিয়ার মধ্যে তোমার বিভিন্ন স্পিসিস আছে, লিস্টেরিয়া মনোসাইটোজেনিস, আমরা এটা নামই বেশি শুনি, লিস্টেরিয়া মনোসাইটোজেনিস, অন্যগুলো আছে, 6টা স্পিসিস কথা বলা হয়েছে। এখন লিস্টেরিয়া মনোসাইটিস কিন্তু প্যাথোজেনিক ইন মাইস, বাট অনলি লিস্টেরিয়া মনোসাইটিস কনসিডার্ড অ্যাসোসিয়েটেড হিউম্যান ইন মাইস। মানুষের যে ডিজিজ করে সেটা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেনিস, এবং এটা কিন্তু বিভিন্ন ফুডের মাধ্যমে মানে ট্রান্সমিশন হতে পারে, বিভিন্ন পোল্ট্রি মিট বা বিভিন্ন ফুডে অলরেডি রিপোর্টেড। তারপরে the organism wide spread in nature and is a transient constituent of the intestinal flora, excreted by 1 to 10% of the healthy animals, humans. It is extremely hardy and can survive for many years in the cold in naturally infected sources. মানে কোল্ড মানে ঠান্ডার মধ্যে কিন্তু এটা অনেক বছর সার্ভাইভ করতে পারে। সুতরাং আমরা ফ্রিজিং করে ফুড, এই ফ্রিজিং ফুডে কিন্তু লিস্টেরিয়া মনোসাইটোজেনিস থাকতে পারে আর কি। তারপরে হচ্ছে ভেহিক্যাল ফুড, কোন কোন ফুডে থাকে, এটা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটিস ইনফেকশন অকার আফটার কনজাম্পশন অফ র ভেজিটেবলস, সালাদ, র মিল্ক, সফট চিজ, আইসক্রিম, চিজ, তারপরে সালাদ, মিট এগুলোতে আছে, পোল্ট্রি মিট এগুলোতে অলরেডি রিপোর্টেড। তারপরে হচ্ছে রেডি টু ইট ফুডস আর ইম্পর্টেন্ট ইজ ইন কজিং লিস্টেরিয়া ফুড পয়জনিং। রেডি টু ইট ফুডস, আমাদের দেশে রেডি টু ইট ফুডস আমরা কম খাই, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে জাপান বা আমেরিকা বা ওরা তো রেডি টু ইট ফুডই বেশি খায়, ঠিক না? আমাদের দেশে আমরা যেমন বার্গার টার্গার এই ফাস্ট ফুড গুলো খাই মাঝে মাঝে, হ্যাঁ। রেডি টু ইট ফুড মানে রেডি টু ইট ফুডে কিন্তু সবচেয়ে বেশি থাকতে পারে যদি এটাকে প্রপারলি মানে ট্রিটমেন্ট না দেওয়া হয়। যেমন আমরা রেডি টু ইট ফুড গুলো কি করি, এগুলো আমরা মাইক্রোওভেনে একটু গরম করে খাই আর কি, বুঝছো না? প্রপারলি গরম না করলে সেগুলো অর্গানিজম থেকে যেতে পারে, ইনফেকশন ছড়াইতে পারে আর কি। ক্লিনিক্যাল সিমটম সম্বন্ধে বলা আছে, হ্যাঁ, এখানে নন ইনভেসিভ লিস্টেরিয়া হতে পারে, ইনভেসিভ লিস্টেরিয়া হতে পারে, এগুলো তোমার পড়বা। ক্লিনিক্যাল সিমটম কি সম্বন্ধে বলা আছে। তারপর হচ্ছে কালচারাল গ্রোথ ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে বলা আছে যে এই ব্যাকটেরিয়াটা কিভাবে গ্রো করানো যায়, মিডিয়া ইউজড ফর আইসোলেশন, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, ডায়াগনোসিস, এবং এটা ডায়াগনোসিস জন্য আমরা এটা ব্যবহার করি। তারপরে আছে ইয়ারসিনিয়া ইন্টারোকলিটিকা, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফুডবল প্যাথোজেন। This organism has been isolated from beef, lamb, pork, seafood, vegetables, milk, and milk products, vacuum packed meat. Of all the sources, swine appears to be major source of strain pathogenic to man. ইয়ারসিনিয়া মানে সোয়াইন, মানে শুকুরের মধ্যে এই ব্যাকটেরিয়াটা ওই ব্যাকটেরিয়াটা পাওয়া গেছে আর কি। The genus Yersinia include 11 studied species. এটা 11টা স্পিসিস আছে, হ্যাঁ। এর মধ্যে দেখা যাচ্ছে যে Yersinia pestis, Yersinia pseudotuberculosis, and certain strains of Yersinia enterocolitica are of pathogenic importance for human. আমরা যে Yersinia pestis, Yersinia pseudotuberculosis এবং Yersinia enterocolitica এই তিনটার নামই আমরা বেশি শুনি, যেগুলো ফুডবল ইনফেকশন করে। Various appears to be as a result of tissue invasiveness of this organism. এটা টিস্যু ইনভেসিভ ক্যাপাসিটি আছে, এটা কিন্তু মানে কি বলে ইন্টারসেলুলার অর্গানিজম, Yersinia enterocolitica সেল ইনভেসিভ তাদের ক্যারেক্টারিস্টিক্স আছে। সোর্স হচ্ছে ফিকাল কন্টামিনেশন এন্ড হাইজিনিক প্র্যাকটিস। ডিজিজ ইন ম্যান অ্যাকিউট সিনড্রোম উইথ অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আর কি। তার সিমটম কি এগুলো বলা আছে যে এটা হচ্ছে তোমার লিড টু মাইল্ড সেলফ লিমিটিং এন্টারোকলাইটিস অর টার্মিনাল ইলিয়াইটিস ইন হিউম্যানে হতে পারে।
ফিভার, অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া, ভমিটিং হতে পারে, হ্যাঁ, ব্লাডি ডায়রিয়া হতে পারে মাঝে মাঝে। তো এই বিষয়গুলো আমরা যাবো না। তারপরে ইয়ারসিনিয়া গ্যাস্ট্রোএন্টারাইটিস সিমটম, মানে গ্যাস্ট্রোএন্টারাইটিস ইন্টেস্টাইনের ভিতরে কি করে আর কি, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া, ফিভার, ভমিট, এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে the organism can be recovered from urine, blood, cerebrospinal fluid, eye discharge of infected individual। এগুলো তোমার পড়তে হবে, আসলে এত বোঝানোর কিছু না, আমি জাস্ট হাইলাইট করছি আর কি। তার ডায়াগনোসিস কিভাবে করবা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে আর্কোব্যাক্টার। আর্কোব্যাক্টারটা আমাদের দেশে এত বেশি আমরা কাজ করি না এখনো। আর্কোব্যাক্টারটা একটা অর্গানিজম যেটা ফুডবর্ন, অলরেডি রিপোর্ট আছে, ফুডবর্ন ইনফেকশন করে। আর্কোব্যাক্টার ওয়ান কাইন্ড অফ গ্রাম নেগেটিভ স্পাইরাল শেপেড ব্যাকটেরিয়া, যেটা অনেকটা স্পাইরাল শেপেড মানে অনেকটা ক্যাম্পোলোব্যাক্টার শেপের কাছাকাছি, হ্যাঁ। তো এটা এই আর্কোব্যাক্টারও তোমার মধ্যে আর্কোব্যাক্টার বাজলারি, তারপর আর্কোব্যাক্টার ট্রায়োরোফিলাস, এই ধরনের অর্গানিজম আছে আর্কোব্যাক্টারের। এবং দে আর এরোটোলারেন্ট ক্যাম্পোলোব্যাক্টার লাইক অর্গানিজম বলছে, বাট দে আর নট ক্যাম্পোলোব্যাক্টার, ডিফারেন্ট ফ্রম ক্যাম্পোলোব্যাক্টার বাট আর্কোব্যাক্টার, হ্যাঁ, এটা আলাদা একটা জেনাস। এবং এই আর্কোব্যাক্টার জেনাসটা ডিটেক্টেড হয় মানে 1992 তে। Although they are similar to Campylobacter, Arcobacter species can grow at lower temperature than Campylobacter as well as in the year, which Campylobacter cannot. এটা অনেক লো টেম্পারেচারে গ্রো করতে পারে, মানে আর্কোব্যাক্টার, যেটা ক্যাম্পোলোব্যাক্টার পারে না। ক্যাম্পোলোব্যাক্টার যে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগতেছে না, সেখানে তো তার টেম্পারেচার আরো কম লাগে আর্কোব্যাক্টারের ক্ষেত্রে। এটা একটা তার ডিফারেন্স আর কি। তারপর হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস আমরা জানি যে মানুষের যে যক্ষা হয় আর কি। টিউবারকুলোসিস এটা আমরা জানি যে গরুতে যক্ষা হয়, গরুর যে টিবি হয়, এটা হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যারা মাইকোব্যাকটেরিয়াম বোভিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অথবা মাইকোব্যাকটেরিয়াম, গরুতে যেটা হয় যে মাইকোব্যাকটেরিয়াম বোভিস গরুতে যক্ষা করে। এবং গরুর মানে যে টিবি অর্গানিজমটা মানুষের শরীরে যেতে পারে, মানুষের শরীরে যে মানে এটা মানুষের শরীরে ওই অর্গানিজমটা যক্ষা করতে পারে আর কি। এবং এটা যায় মিল্কের মাধ্যমে যেতে পারে। গরুর যে মিল্কে যদি কোনো ধরনের অর্গানিজম থাকে, সেটা কিন্তু হিট ট্রিটমেন্ট দিলেও যক্ষা অর্গানিজম মারা যাবে না। কারণ 95 যদি 30 মিনিট হিট দেওয়া হয়, তারপর দেখা যাচ্ছে 50% টিবি সেল সার্ভাইভ করে। তারপরে অনেক হিট রেজিস্ট্যান্ট অর্গানিজম, হ্যাঁ, সেগুলো নর্মাল তোমার পাস্চুরাইজেশনও মানে টিবি অর্গানিজম ডিস্ট্রয় হবে না। টিবি অর্গানিজম তুমি নর্মালি যদি আমরা পাস্চুরাইজ কততে করি, হ্যাঁ, মানে আমরা যদি অ্যারাউন্ড 70 ডিগ্রিতে পাস্চুরাইজেশন করা হয়, 65 থেকে 70, কথা 72 তে, হ্যাঁ, 72 যে পাস্চুরাইজেশন করা হয়, মানে 72 তে 15 সেকেন্ড। তো ওই সময়ে যে মানে মানে তোমার যে ওই টেম্পারেচারে যে পাস্চুরাইজ করা হয়, ওই টেম্পারেচারে কিন্তু মানে ব্যাকটেরিয়া মারা যাবে না, হ্যাঁ, অনেক হাই টেম্পারেচার লাগবে। যদি এটাকে ইউএসটি করা হয়, ইউএসটি হলে মারা যাবে হয়তো আর কি 137 ডিগ্রিতে 1 থেকে 2 সেকেন্ড, এটা ঠিক আছে। কিন্তু নর্মাল 72 তে 15 সেকেন্ড অথবা 62 তে 30 মিনিট বা এই ধরনের টেম্পারেচারে সে ব্যাকটেরিয়া মারা যাবে না। সো এটা ইম্পর্টেন্ট একটা কনসার্ন ডেয়ারি ফার্মে, যেটা আমরা টিভির উপর আমরা কাজ করতেছি। অলরেডি আমি যে +1 আমাদের একটা মানে পেপার পাবলিশ হয়েছে টিভির রিস্ক ফ্যাক্টর এবং তার যে প্রিভিলেজ সম্বন্ধে, হ্যাঁ। তো টিবিটা মানে আমাদের বিভিন্ন ডেয়ারি ফার্মে এন্ডেমিক অবস্থায় আছে, বিভিন্ন ডেয়ারি ফার্মে টিবি অর্গানিজম আছে, এবং সেগুলো কিন্তু মিল্কের মাধ্যমে ছড়ায় যাচ্ছে আর কি, ছড়াইতে পারে, রিস্ক থাকতে পারে। এগুলো ফার্ম লেভেলে মিল্ক অবশ্যই টেস্টিং করতে হবে, হোয়েদার মানে ক্যাটেল গুলো অবশ্যই টেস্টিং করতে হবে যে হোয়েদার দে আর ইনফেক্টেড উইথ টিবি অর নট। যদি টিবি থাকে অবশ্যই সেটাকে ডিসকার্ড করতে হবে, কালিং করে দিতে হবে। তো এটাই আর কি। তো টিবি সম্বন্ধে এটা একটা আমরা ব্রিফলি বলার চেষ্টা করছি, এটা হলো ফুডবর্ন হতে পারে। ব্রুসেলাও তোমার দেখা যাচ্ছে যে ফুডের মাধ্যমে মানে হতে পারে, মানে এটা ফুডবর্নের ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট নাই। তারপরে অনেক সময় কিছু কিছু রিপোর্ট আছে আর কি, ব্রুসেলোসিসও হতে পারে আর কি ফুডের মাধ্যমে। আর রিকেশিয়াল ডিজিজ, কিউ ফিভার, এটা বিভিন্ন ফুডের মাধ্যমে মানে ট্রান্সমিশন হয় এবং ডিজিজ হয়। এটা আমরা আলাদা একটা স্লাইড দিব, এটা এখন থেকে দরকার নাই। তাহলে আমরা চলে যাব হচ্ছে তোমার প্যারাটিউবারকুলোসিস, এটা দরকার নেই, এটা বাদ দিচ্ছি, এটা দরকারই নাই এত কিছু করতে গেলে। সিউডোমোনাস ইনফেকশন, এটা বাদ দিচ্ছি আমরা। এখন ভাইরাল ফুডবর্ন ইনফেকশনের মধ্যে আমরা কিছু বলছি। ভাইরাল ফুডবর্ন ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস, রোটাভাইরাস, নোরোভাইরাস, এইসব ভাইরাস সম্বন্ধে বলা হয়েছে আর কি। এবং একটু তোমরা দেখে নিবা, হেপাটাইটিস ভাইরাস সম্বন্ধে একটু বলছি আমরা, নোরো ভাইরাস সম্বন্ধে বলছি। এটা প্যারাসাইট আমরা বাদ দিচ্ছি, প্যারাসাইট আমরা করাবোই না টোটালি, এটা টোটালি বাদ। তারপরে ফুডবর্ন ইনটক্সিকেশনের মধ্যে আমরা বলছি যে টক্সিনের মাধ্যমে যেটা হয় আর কি, না, টক্সিন, এখানে বিভিন্ন ধরনের টক্সিন, যেমন এক্সোটক্সিন কি এটা বলা হয়েছে, এন্ডোটক্সিন কি, টাইপস অফ টক্সিন বেসড অন টার্গেট অর্গানিজম, যেমন এন্টোটক্সিন হতে পারে, নিউরোটক্সিন, হেপাটোটক্সিন, নেফ্রোটক্সিন, বিভিন্ন অর্গানিজম বিভিন্ন ধরনের টক্সিন তৈরি করে আর কি, এই টক্সিন গুলো বলা হয়েছে। এখন ব্যাসিলাস সিরিয়াস আমরা জানি যে এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা তোমার টক্সিন তৈরি করে ফুডে, হ্যাঁ। তো এই সম্বন্ধে আমরা জানি এটা মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবি, এবং তারা স্পোর ফর্মার, হ্যাঁ, মানে বিশেষ করে সয়েলের মধ্যে থাকে, বিভিন্ন ফুডের মধ্যে চলে আসতে পারে। কমন ফুডের মধ্যে কোকড কর্ন, কোকড পটেটোস, কোকড ভেজিটেবল, মিট প্রোডাক্টস, কুকড রাইস ডিশেস, ফ্রাইড রাইস পুডিং, তারপরে পটেটো পেস্টা, এগুলো পেস্তা আর কি,
এগুলো তো তোমার থাকতে পারে সব ফুডে। ওয়াটারি ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, নৌশিয়া, ভমিটিং হতে পারে, মানে বেশিরভাগ সিরিয়াস ইনফেকশনের কারণে। তারপরে যে তার কন্ট্রোল মেজার সম্বন্ধে বলা আছে এটা আমরা জানালি। তারপর আমরা বলছি স্টাফিলোকোকাস অরিয়াস, এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং এটা ফুড পয়জনিং, ফুড ইনটক্সিকেশন করে। তারা যে ফুডের মধ্যে এন্টারোটক্সিন তৈরি করে আর কি, হ্যাঁ, এন্টারোটক্সিন তৈরি করে, মানে এবং তাদের যে সিমটম ইমপ্লিকেটেড ফুড কি, যেমন হাই প্রোটিন ফুড হুইচ আর কুকড, মিট, পোল্ট্রি, গ্রেভিস, পুডিং, এগ প্রোডাক্ট, সালাদ কন্টেনিং মানে এগ, টুনা, চিকেন, ম্যাকারনি, এগুলা এই সমস্ত সালাদের মধ্যে যদি এই ধরনের কন্টেন্ট থাকে আর কি, তাহলে তোমার দেখা যাচ্ছে যে এই সমস্ত ফুড থেকে হতে পারে স্টাফিলোকোকাস। কমন এর মধ্যে টেম্পারেচার অ্যাবিউজ, ফুড অন হোল্ড, হট হোল্ডিং লাইন নট হট এনাফ, রেফ্রিজারেশন নট কুলড এনাফ, রিকন্টামিনেশন ফ্রম হিউম্যান, এবং প্রিভেন্টিভ মেজারের মধ্যে এগুলো বলছে। মানে এগুলো জেনারেলি এই সম্বন্ধে স্টাফিলোকোকাস সম্বন্ধে একটু বলা হচ্ছে ব্রিফ। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিজম আমরা আলাদা একটা হ্যান্ডআউট দিব, এটা দরকার নাই, একটা হাইলাইট করা আছে। বোটুলিজমও দরকার নাই, এটা আলাদা একটা হ্যান্ডআউট যাবে। ক্লোস্ট্রিডিয়াম পারফিউমিয়াস আমরা আলাদা একটা হ্যান্ডআউট দিব, এবং ফাঙ্গাল ইনটক্সিকেশনের মধ্যে আমরা মাইক্রোটক্সিন সম্বন্ধে একটা আলাদা হ্যান্ডআউট দিব। সুতরাং আমাদের এই নোটটা থেকে এগুলাই চলে আসছে বেসিক যে ফুডবল ইনফেকশন ইনটক্সিকেশনের আমরা মানে বেসিক সেলিয়েন্ট কথাগুলো বললাম। আমরা একটা অন্য লেকচারে চলে যাবো এখন, অন্য লেকচারে যেখানে আমাদের অন্য জিনিসগুলো আমরা দেখাইতে যাচ্ছি। স্পেশালি এখন আমরা যদি দেখাই যে ইকোলাই, আমরা ইকোলাই ফুড পয়জনিং, আমরা যে তোমাদের ইকোলাই ফুড পয়জনিং জন্য আমি যে হ্যান্ডআউটটা দিচ্ছি এই হ্যান্ডআউটটা পড়বা। এখানে ইকোলাই ফুড পয়জনিং এ তুমি দেখলা যে এখানে দেখা যাচ্ছে যে মোস্ট অফ ইকোলাই আর হার্মলেস আমরা জানি, আর ইকোলাই আর প্যাথোজেনিক, যেগুলো প্যাথোজেনিক সেগুলো মানে ডায়রিয়া করে, হ্যাঁ, রেসপিরেটরি ইলনেস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। স্ট্রেনস অফ ইকোলাই, স্ট্রেনস মানে এখানে আমরা দেখছি যে 6 pathotypes are associated diarrhea and collectively are referred to as diarrheagenic E. coli বলে এদিকে। 6টা প্যাথোটাইপ ডায়রিয়ার সাথে রিলেটেড। তারপরে তোমার এখানে আছে শিগাটক্সিন প্রোডিউসিং ইকোলাই, শিগাটক্সিন প্রোডিউসিং ইকোলাই may also be referred to as barocytotoxin producing E. coli or enterohemorrhagic E. coli, এটাকে বলা হচ্ছে। The strain of শিগাটক্সিন প্রোডিউসিং ইকোলাই that caused a large outbreak in Europe in 2011 was frequently referred to as enterohemorrhagic E. coli. তাছাড়া আমরা এখানে যে 6টা 6 প্যাথোটাইপের মধ্যে একটা হচ্ছে শিগাটক্সিন প্রোডিউসিং ইকোলাই, তাহলে এখানে কয়টা আছে? 2 3 4 5 6। এটা একটা আছে এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই, এন্টেরো অ্যাগ্রিগেটিভ ইকোলাই, এন্টেরো ইনভেসিভ ইকোলাই, ডিফিউজলি অ্যাডহারেন্ট ইকোলাই। এই 6টা প্যাথোটাইপকে আইডেন্টিফাই করা হয়েছে যারা ফুডবর্ন মানে ডিজিজ করে আর কি। এর মধ্যে ইকোলাই 157S7 is one of the best known serotype to contain pathotypes that can cause foodborne infection in human. এগুলোর মধ্যে ইকোলাই 157S7 টা খুব ডেঞ্জারাস একটা ফুডবর্ন প্যাথোজেন। It is also it is a well-known শিগাটক্সিন producing bacterium and it is a major foodborne and zoonotic pathogen. এটা এই ব্যাকটেরিয়াটা আবার শিগাটক্সিন প্রোডিউসিং হতে পারে, আবার নন শিগাটক্সিন প্রোডিউসিং হতে পারে। বা শিগাটক্সিন প্রোডিউসিং এবং ইকোলাই 157 যদি হয় সেটা ডেফিনেটলি অনেক ডেঞ্জারাস একটা ফুডবর্ন প্যাথোজেন। তাহলে এই যে 157 শিগাটক্সিন প্রোডিউসিং ইকোলাই এবং নন 157 শিগাটক্সিন প্রোডিউসিং দুটোর মধ্যে পার্থক্য আমরা দিচ্ছি। এটা 157 এটা হচ্ছে একটা সেরোটাইপ, আর শিগাটক্সিন প্রোডিউসিং ইকোলাই এটা হচ্ছে নন 157, কিন্তু বাট তারা নন 1 বাট তারা শিগাটক্সিন প্রোডিউসিং ইকোলাই। শিগাটক্সিন হলে যে 157 হবে তা না, তারা নন 157 হতে পারে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য এখানে একটু দেওয়া আছে। সোর্সেস অফ ইনফেকশন, কোন কোন সোর্সে ইনফেকশন হয় এটা আমরা বলছি। তারপর হচ্ছে ট্রান্সমিশন, ইকোলাই কিভাবে ট্রান্সমিশন হয় এটা তোমরা জানোই, মানে পার্সন টু পার্সন কন্ট্যাক্ট হতে পারে, অথবা মানে তোমার কন্ট্যাক্ট ইন্টেস্টাইনাল অ্যানিমালের কন্ট্যাক্টে থাকলে এটা হতে পারে। রিস্ক ফ্যাক্টর অফ ইকোলাই ইনফেকশনে কি কি রিস্ক ফ্যাক্টর আছে? এজ একটা ফ্যাক্টর, উইকেন্ড ইমিউন সিস্টেম যদি থাকে, সিজন হতে পারে, লো স্টোমাক অ্যাসিড লেভেল, সার্টেন ফুড, এগুলো একটা রিস্ক ফ্যাক্টর। তারপর সিমটমস আফটার এক্সপোজার, মানে যদি এক্সপোজার পরে কি সিমটম দেখা যায় সে সম্বন্ধে বলা হয়েছে আর কি। এখন মানে আমরা কিভাবে ইকোলাইকে ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারবো? এটা হচ্ছে ওয়াশিং ফ্রুটস এন্ড ভেজিটেবলস থ্রোলি, অ্যাভয়েডিং ক্রস কন্টামিনেশন বাই ইউজিং ক্লিন ইউটেন্সিল, প্যান এন্ড সার্ভিং প্লেটার্স, keeping raw meats away from other foods and away from other clean items, not defrosting meat on the counter, always defrosting meat in the refrigerator, microwave, refrigerating leftover immediately, drinking not pasteurized milk product, drinking only pasteurized milk product, মানে raw milk কোনোভাবে খাওয়া যাবে না, এটা বলা হচ্ছে। raw milk অ্যাভয়েড করতে হবে ডেফিনেটলি। not preparing food if you have diarrhea,
যদি তোমার ডায়রিয়া থাকে তাহলে তুমি ফুড প্রিপেয়ার না করাই ভালো। এগুলো হচ্ছে আমরা ইকোলাই প্রিভেন্ট করতে পারি। তাহলে আমরা এটা শেষ করলাম, মানে এটা হচ্ছে ইকোলাইয়ের জন্য আমরা ব্রিফলি এটা দেওয়ার চেষ্টা করছি আর কি। সব তো পড়া সম্ভব না, তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে তো সম্ভব না সব পড়া, তো আমরা সংক্ষেপে এটা দেওয়ার চেষ্টা করছি। তারপর আমরা সবগুলো একটু হাইলাইট করি। তারপর আমরা চলে যাবো ক্যাম্পালোব্যাক্টারে। মানে আমাদের ক্যাম্পালোব্যাক্টার সম্বন্ধে আমরা যে ক্যাম্পালোব্যাক্টার আমরা বলছি যে এটা একটা মাইক্রোঅ্যানোফিলিক স্পাইরাল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, এই একটা ছবি দেওয়া আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি। এই ছবি আমরা যে জাপানে তুলছিলাম আর কি। হ্যাঁ, মানে মাইক্রোঅ্যানোফিলিক স্পাইরাল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মোটাইল এবং প্রসেসিং এ সিঙ্গেল ফ্লাজেলাম এট ওয়ান অর বোথ পোলস, নন স্পোর ফর্মার। এবং দ্য জানাস ক্যাম্পালোব্যাক্টার কম্প্রাইজ মোর দেন 25 স্পিসিস। জানাস ক্যাম্পালোব্যাক্টারের 25টার বেশি স্পিসিস আছে। ক্যাম্পালোব্যাক্টার জেজুনি among the species Campylobacter jejuni and Campylobacter polyinfection are the leading causes of human gastroenteritis in the developed countries. দেখা যাচ্ছে যে নট অনলি ডেভেলপিং কান্ট্রিজও আছে যে Campylobacter jejuni polyinfection এর কারণে ডায়রিয়া হতে পারে, মানে মানুষের ফুড পয়জনিং হতে পারে আর কি। এখন এখানে আমরা দেখাচ্ছি ট্রান্সমিশন পাথওয়ে Campylobacter jejuni এবং polyinfection কিভাবে তারা ট্রান্সমিশন হয়। এটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে পোল্ট্রি মিট। পোল্ট্রি মিট হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স ফর দ্য ট্রান্সমিশন অফ Campylobacter। পোল্ট্রি মিট থেকে হিউম্যান আসতে পারে, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হতে পারে, অথবা চিকেন টু চিকেন ট্রান্সমিশন হতে পারে। চিকেন বা এগুলো থেকে ওয়াটার ওয়াইল্ড লাইফ কন্টামিনেট হতে পারে। সেগুলো থেকে আবার তোমার মানে কাউ পিগ, তারা ওয়াটার থেকে কাউ পিগ ইনফেক্টেড হতে পারে। আবার কাউ থেকে মিট আসবে, সেটা আবার মানুষে ইনফেক্ট করতে পারে। পিগ থেকে মিট আসবে, সেটা মানুষ ইনফেক্ট করতে পারে। আবার পেট মানে ওয়াইল্ড বার্ড, অল বার্ড থেকে তোমার পেট ইনফেক্টেড হতে পারে, পেট থেকে অল বার্ড ইনফেক্টেড হতে পারে, আবার পেট থেকে মানুষ ইনফেক্ট করতে পারে। সেটা হচ্ছে ট্রান্সমিশন পাথওয়ে ফর Campylobacter মানে ইনফেকশন। এবং ক্লিনিক্যাল মানে কন্ডিশন এবং তার ভিরুলেন্স ফ্যাক্টর কি। ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা জানি গ্যাস্ট্রোএন্টারিটিস করে Campylobacter jejuni এবং Campylobacter coli, সেপসিস, মেনিনজাইটিস, গ্যাস্ট্রোএন্টারিটিস করে Campylobacter fetus, গুইলেন-বারি সিনড্রোম করে Campylobacter jejuni, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস করে Campylobacter jejuni। আর ভিরুলেন্স ফ্যাক্টরস এর মধ্যে তাদের আছে মানে ফ্লাজেলিন, তারপরে সেল অ্যাডিশন এন্ড ইনভেশন, টক্সিনের মধ্যে এন্টারোটক্সিন, সাইটোটক্সিন, হিট-স্টেবল টক্সিন, সিডিটি, সাইটোলক্সাল ডিস্টেন্ট টক্সিন। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার মানে ভিরুলেন্স ফ্যাক্টরস। সুতরাং এই Campylobacter অ্যাকুরেট ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকুরেট ডায়াগনোসিস, তুমি ইকোলাই, সালমোনেলা অন্যান্য ব্যাকটেরিয়া তো সহজে গ্রো করতে পারবে, Campylobacter তো সহজে গ্রো করতে পারবে না। তার জন্য স্পেশাল মানে এটা হচ্ছে মাইক্রোঅ্যানোফিলিক ব্যাকটেরিয়া। এটার জন্য কার্বন ডাইঅক্সাইড 5% কার্বন ডাইঅক্সাইড, 10% অক্সিজেন এবং 85% নাইট্রোজেনের প্রয়োজন। ওই এনভায়রনমেন্ট ইনকিউবেটরের ভিতরে অবশ্যই 85% নাইট্রোজেন, 5% কার্বন ডাইঅক্সাইড এবং 10% অক্সিজেন থাকতে হবে। থাকলেই সেখানে এটাকে বলা হয় মাইক্রোঅ্যানোফিলিক এনভায়রনমেন্ট। ওই এনভায়রনমেন্টে যদি আমি ইনকিউবেট করি তাহলে তোমার Campylobacter গ্রো করবে। এবং গ্রো করার জন্য স্পেশাল কিছু সিলেক্টিভ মিডিয়া আছে এবং আছে ব্লাড লাগবে। এগুলা দিয়ে কাজ করলে তুমি গ্রো করতে পারবা। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করি কিছু কিছু। প্যাথোজেনেসিস, এই Campylobacter প্যাথোজেনেসিস সম্বন্ধে আমরা এটা বলছি, তোমরা নিজেদের পড়ে নিবা কিভাবে প্যাথোজেনেসিস করে। তার Campylobacter সিম্পটম কি, ডায়রিয়া করে, ফিভার করে, এগুলো আছে। এবং কমপ্লিকেশন হয় Campylobacter ইনফেকশনের কারণে। যেমন আমরা বলছি কিছু কমপ্লিকেশন শুধু গ্যাস্ট্রোএন্টারিটিস করে না, ডায়রিয়াই করে না। ডায়রিয়া যদি হয় এবং সেটা যদি লং টার্ম পারসিস্ট করে বডিতে, তাহলে এর থেকে সেকেন্ডারি আরো মানে লং টার্ম তৈরি হতে পারে, ইফেক্ট তৈরি হতে পারে। যেমন ধরো গুইলেন-বারি সিনড্রোম হতে পারে। হ্যাঁ, যেটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ, এটা Campylobacter jejuni কারণে হয়। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে অথবা আদার কমপ্লিকেশন হতে পারে। সুতরাং মানে এটা হচ্ছে ফুড পয়জনিং হলো, ডায়রিয়া হলে ভালো হয়ে গেল, কিন্তু এরপরে দেখা যায় একবার ডায়রিয়া হয়েছে, 1 মাস পর আবার ডায়রিয়া হয়েছে, আবার হয়েছে। এরকম যদি রিকারেন্ট ইনফেকশন হতে থাকে, এটা থেকে লিডিং টু এই ধরনের অ্যাবনর্মালিটি তৈরি হতে পারে। সুতরাং মানে যদি কোনো কারণে ফুড পয়জনিং হয়, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা করতে হবে সঠিকভাবে। হ্যাঁ, তাহলে হাউ টু প্রিভেন্ট Campylobacter ইনফেকশন এই সম্বন্ধে আমরা বলছি। এটা কিছু সাজেশন দেওয়া আছে, এগুলো করলে তুমি Campylobacter ইনফেকশন প্রিভেন্ট করতে পারবা। তো এখানে আমরা Campylobacter নিয়ে আমরা কিছু কাজ করছি, আমার কিছু কন্ট্রিবিউশন আছে সায়েন্সে। মাই অ্যাচিভমেন্ট সো ফার, এটা হচ্ছে আমরা লেটেস্ট এই বছরই পাবলিশ করেছি। প্রিভ্যালেন্স রিস্ক ফ্যাক্টর মলিকুলার ডিটেকশন অফ Campylobacter ইন ফার্ম ক্যাটেল অফ সিলেক্টেড বাংলাদেশ। এটা হচ্ছে প্যাথোজেন জার্নালে পাবলিশ হয়েছে, যার ইমপ্যাক্ট ফ্যাক্টর 3 এর উপরে। হ্যাঁ, এটা আমরা লেটেস্ট, আমার পিএইচডি ছাত্র নাজমুল হক পিএইচডি ছাত্র, তার যে আমরা আমাদের একটা প্রজেক্ট থেকে আমরা কাজ করেছিলাম, সেটা আমরা কিন্তু এই বছর কিছুদিন আগে পাবলিশ হইলো আর কি প্যাথোজেনের জার্নালে। আরেকটা হচ্ছে অকারেন্স অফ Campylobacter ইন সিলেক্টেড স্মল স্কেল কমার্শিয়াল বয়লার ফার্ম বাংলাদেশ রিলেটেড টু গুড ফার্ম প্র্যাকটিসেস। সেখানে আমরা এটা ফার্ম থেকে বয়লার ফার্ম থেকে আমরা স্যাম্পলিং করছি এবং সেখানে আমরা গুড ফার্ম প্র্যাকটিস করে যে ফার্মগুলা আর যেগুলো কোনো গুড ফার্ম প্র্যাকটিস করে না, তাদের মধ্যে কি পার্থক্য সেটা আমরা তুলে ধরছি এখানে। এবং সেখানে কিন্তু এটা আমরা মাইক্রো অর্গানিজমে পাবলিশ করেছি, যার ইমপ্যাক্ট ফ্যাক্টর 4 এর উপরে। তারপরে আমরা রিস্ক অফ মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট Campylobacter এন্ড রেসিডুয়াল অ্যান্টিমাইক্রোবিয়ালস এট পোল্ট্রি ফার্ম লাইভ মার্কেট ইন বাংলাদেশ। এটা আমরা আমাদের একটা আরেকটা কাজ, যেটাতে আমরা মানে মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট Campylobacter এবং রেসিডুয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল যে পোল্ট্রি ফার্ম লেভেলে লাইভ মার্কেটে ছিল, সেটাকে আমরা তুলে ধরছি। এবং সেটা আমরা বিএমসি ইনফেকশন ডিজিজে পাবলিশ করেছি, যেটা ইমপ্যাক্ট ফ্যাক্টর 3 এর কাছাকাছি। হ্যাঁ, বিএমসি ইনফেকশন ডিজিজ 2020 সালে পাবলিশ হয়েছে।
তারপরে তোমার দেখো যে আমরা একটা যে কম্পারিজন এস্টাবলিশ পিসিআর এসএস ফর অ্যাকুরেট আইডেন্টিফিকেশন ক্যাম্পালোটা বলি, মানে পৃথিবীতে যত ধরনের এস্টাবলিশ পিসিআর এসএ আছে ক্যাম্পালোটা যদি বলে আইডেন্টিফাই করার জন্য সবগুলো পিসিআর এসএ আমরা আমি পিএইচডি তে যে পিসিআর সিস্টেম ডেভেলপ করছি সেটার সাথে পৃথিবীর যত এস্টাবলিশ পিসিআর আছে সেগুলো আমরা একটা কম্পারেটিভ স্টাডি করছিলাম, আমরা দেখাইছি যে এটা কোনটা ভালো বা খারাপ। সেখানে আমরা এটা কিন্তু জাপানি জার্নাল ইনফেকশন ডিজিজ এর ইনফেক্ট ফ্যাক্টর 1.2 এর মতো 2019 সালে পাবলিশ হয়েছে জাপানি জার্নাল ইনফেকশন ডিজিজ। তারপরে মানে ওই যে ইভালুয়েশন অফ সাইটোলজিক্যাল ডিস্ট্রিবিউশন জিন বেসড স্পেসিস মাল্টিপ্লিসি আছে ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ক্যাম্পালোমেট্রি স্ট্রেনস আইসোলেটেড ফ্রম ডায়রিয়াল পেশেন্টস ইন জাপান। এটা যে আমি পিএইচডি লেভেলে কাজ করছিলাম, ওটাতে আমরা আমাদের যে একটা মাল্টিপ্লেক্স পিসিআর ডেভেলপ করছিলাম সেটা আমরা পাবলিশ করছিলাম জাপানি জার্নাল ইনফেকশন ডিজিজে 2011 সালে। যদিও ইনফেক্ট তখন 1.5 এর মতো ছিল, ইনফেক্ট কমে গেছে। জাপানি জার্নাল ইনফেক্ট কম, বাট জার্নালের মান অনেক ভালো আর কি। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু ক্যাম্পালোমেট্রির মানে একটা দুটা থেকে পাঁচটা পেপার কিন্তু ইনফেক্ট ফ্যাক্টরে পাবলিশ হয়েছে আমাদের গ্রুপ থেকে আর কি। তো সেখানে সবগুলাতেই আমি দুটাতে ফার্স্ট অথর আর তিনটাতে কিন্তু উপরে তিনটা পেপারে কিন্তু আমি করসপন্ডিং অথর। এই উপরে তিনটা পেপারই এই যে নাজমুল হক আমার পিএইচডি ছাত্র, বি আলম বদরুল আলম আমার এমএসসি ছাত্র, আর এসবি নিয়োগী এমএম আলম ইসলামের এমএসসি ছাত্র আর কি। তো এটা মানে মোটামুটি তাহলে ক্যাম্পালোমেট্রি সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া পাইলাম। তারপর আমরা চলে যাব বটুলিজম। হ্যাঁ হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, মানে যাক এটা অল্প সময়ের মধ্যে আমাকে একটু কভারেজ দিতে হচ্ছে, এমনি স্লাইড থেকে কিছু আইডিয়া করতে পারতেছো তো নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা যাক, হ্যাঁ শোনো, একটু ধৈর্য সহকারে শোনো, শুনলে পরে পড়লে বুঝতে পারবো, অসুবিধা নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এটা স্যার ভিডিওটা অফ করলে মনে হয় একটু ভালো হতো স্যার, মানে বারবার বাফারিং করতেছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। করতে হবে। আচ্ছা দেখো বটুলিজম মানে আমরা জানি যে বটুলিজম যেটা বায়োটেরোরিজম এজেন্ট। তোমরা ক্লস্ট্রিডিয়াম বটুলি নামে নাম শুনছো? ক্লস্ট্রিডিয়াম বটুলিজম এটা একটা বায়োটেরোরিজম এজেন্ট হিসেবে কাজ করে, কারণ এটা হচ্ছে অনেক একটা খুবই টক্সিক একটা এজেন্ট। এবং ক্লস্ট্রিডিয়াম বটুলিজম তোমার পাউডার ফর্মে বা বিভিন্ন কিছুর মধ্যে পাউডার ফর্মে করে, এটা স্পোরফোরিক অর্গানিজম, পাউডার ফর্মে করে তোমার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা যায় বা ছড়ায় দেওয়া যায়। সুতরাং এটা বায়োটেরোরিজম এজেন্ট হিসেবে এটা আইডেন্টিফাই করছে অলরেডি। বটুলিজম হিস্টোরি এটা আমরা তো যাবো না, হিস্টোরি দেখে নিবা। হোয়াট মেক্স বটুলিজম টক্সিন এ গুড ওয়েপন? কেন বটুলিজমকে একটা গুড ওয়েপন বলা হয়? কারণ হাই ল্যাথালিটি আছে আর কি। 1 aerosolized গ্রাম, 1 গ্রাম could potentially kill 1 million people। মানে একটা aerosolized 1 গ্রাম মানে তোমার ক্লোস্ট্রিডিয়াম বটুলিজম টক্সিন এটা 1 মিলিয়ন পিপল, 10 লাখ লোককে কিল করে ফেলতে পারে। হ্যাঁ, 1 গ্রাম যদি মানে 1 গ্রাম পরিমাণ aerosolized, তাও aerosolized ফর্মে থাকবে আর কি, aerosol স্প্রে ফর্মে। এটা 1 গ্রাম পরিমাণ যদি থাকে, ওটাকে যদি তুমি স্প্রে করে দাও তাহলে 1 মিলিয়ন পিপলকে সে কিল করে ফেলতে পারবে, এত হাই ল্যাথালিটি। Isolated fairly easily from soil থাকে, could be released as an aerosol or as a contaminant in the food supply. Expensive long term care needed for recovery এটা আর কি। এবং এটা রিসার্চটা কিন্তু কঠিন, আমাদের দেশে চাইলে আমরা হুট করে এটা করতে পারবো না, এটার জন্য BSL-3 ল্যাবরেটরি দরকার। বটুলিজম মাইক্রোবায়োলজি এই সম্বন্ধে। বটুলিজম যেটা টক্সিন প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়াম ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। হ্যাঁ, এখানে এটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ রড শেপেড ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া শেপ দেখানো হয়েছে এখানে। ক্লস্ট্রিডিয়াম বটুলিজম মানে এখানে আমাদের যে ক্লস্ট্রিডিয়ামটা 7 টাইপ অফ বটুলিজম যেটা টাইপিং করা হয়েছে আর কি। হ্যাঁ, 7 টাইপস অফ বটুলিজম A through G based on the antigenic properties of the toxin produced। মানে যে টক্সিন গুলো প্রডিউস করে এর উপর বেস করে 7টা টাইপ করা হয়েছে ক্লস্ট্রিডিয়াম বটুলিজমকে, 7 টাইপস অফ বটুলিজম। এটা হচ্ছে বেসড অন দ্য অ্যান্টিজেনিক প্রপার্টিজ অফ দ্য টক্সিন প্রডিউসড। এখানে টক্সিন মানে ক্লস্ট্রিডিয়াম বটুলিজম টক্সিন হচ্ছে এ থেকে জি পর্যন্ত আর কি। এ থেকে জি পর্যন্ত টক্সিন করে মানে 7 টাইপস অফ টক্সিন তৈরি করে, A B C D E F G পর্যন্ত। যেমন টক্সিন A B E and F কজ ইলনেস ইন হিউম্যান, মানুষকে ডিজিজ করে হচ্ছে A B E এবং F। টক্সিন C and D কজ ইলনেস ইন বার্ড এন্ড ম্যামালস, C এবং D। টক্সিন জি একটা আছে, এর সম্বন্ধে কিছু বলা নাই। তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে যেটা হয় টক্সিন ই, যেটা মাছের মধ্যে থাকে, অনেক সময় মাছ টাছ বা A B E এবং F মানুষের ডিজিজ করে আর কি। তারপরে হচ্ছে মানে ক্যাটাগরিজ অফ বটুলিজম। বটুলিজমের মধ্যে একটা হচ্ছে ফুডবোর্ন বটুলিজম, যে কজড বাই ইটিং ফুড দ্যাট কন্টেইন বটুলিজম টক্সিন যদি থাকে এটা হতে পারে। আর ইন্টেস্টাইনাল বটুলিজম হতে পারে, যে ইনফ্যান্ট এবং চাইল্ড বা অ্যাডাল্ট হতে পারে।
intestinal botulism হতে পারে intestinal caused by ingesting spore of the bacteria which germinate and produce toxin in the intestine intestine যাওয়ার পরে মানে জার্মিনেট হয়ে টক্সিন তৈরি করে এটা intestinal botulism বলে আর wound botulism clostridium botulism spore germinate in the wound যদি শরীরে কোনো ঘা হয় বা ব্যথা বা wound হয় ওইসব জায়গায়ও কিন্তু clostridium botulism spore germinate করতে পারে wound botulism হতে পারে inhalation botulism aerosolized toxin is inhaled যদি কোনো ধরনের টক্সিন ইনহেল করে তাহলে inhalation botulism হতে পারে বোটুলিজমের প্যাথোজেনেসিস কিভাবে হয় এটা দেখাইছে যে টক্সিনটা কিভাবে কাজ করে এই সম্বন্ধে একটু বলছে এটা পড়ে নিবা তোমরা তারপরে বোটুলিজম প্যাথোজেনেসিস এটা ইম্পর্টেন্ট একটা এই যে বোটুলিজম টক্সিন মেকানিজম টক্সিনটা কিভাবে কাজ করে আমরা একটা ছবিও দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ নরমাল নিউরোট্রান্সমিটার রিলিজ আর বিওচ এক্সপোজার টু বোটুলিজম টক্সিন এ এবং বি এই দুটো জিনিস ছবির মধ্যে দেখা আছে আর ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে অসুবিধা নেই বললে বুঝবা বোটুলিজম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বোটুলিজমের কারণে কি কি ডিজিজ বা সাইন সিম্পটম হয় এই সম্বন্ধে বলছে এই যে ছবি দেখাইছে বুঝছো না বোটুলিজম ইনফেক্টেড পেশেন্ট আর কি পসিবল কেস অফ বোটুলিজম মানে এটা মানে পসিবল কেস কতগুলা এটা কল মানে এটা তোমার দরকার নেই এটা বলছে যেটা আমেরিকার ক্ষেত্রে মানে অথবা দেখাইছে আর কি ওই জায়গায় ওরা বলছিল যে এরকম দেওয়ার জন্য এটা আমরা জাস্ট বোঝানোর জন্য বলছি বোটুলিজম ক্লিনিক্যাল ট্রিটমেন্ট এটার জন্য আমাদের অ্যান্টিটক্সিন দিতে হবে অথবা সাপোর্টিভ কেয়ার হিসেবে মেকানিক্যাল ভেন্টিলেশন বডি পজিশনিং প্যারেন্টাল নিউট্রিশন এগুলো দিতে হবে এলিমিনেশন হচ্ছে ইনডিউসড ভমিটিং হাই ইনিমাস এগুলো করতে হবে আর কি তার মানে বোটুলিজম যদি হয় অবশ্যই অ্যান্টিটক্সিন অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে এবং ইনডিউসড ভমিটিং করতে হবে যাতে টক্সিনটা বেরিয়ে যায় আর কি কিভাবে শোয়াইতে হবে দেখাইছে আর কি বোটুলিজম ট্রান্সমিশন কিভাবে হয় এটা বলছে তো অনেক সময় দেখা যাচ্ছে যে হোম ক্যান গুডস ফুডবর্ন পার্টিকুলারলি লো অ্যাসিড ফুড সাজেস অ্যাসপারাগাস বিট এবং কর্ন এগুলো থাকতে পারে ক্যান ফুড গুডস এর মধ্যে ক্যান ফুডে তো তোমার অ্যানারোবিক কন্ডিশন হয় ঠিক না মানে ক্যানের মধ্যে যে ফুডগুলো রাখা হয় এগুলো তো থাকতে পারে মানে ব্যাকটেরিয়া জার্মিনেট করতে পারে আর কি মধুর মধ্যে অনেক থাকতে পারে অনেক সময় মধুর মধ্যে কিন্তু ক্লোস্ট্রিডিয়াম বোটুলিজম থাকে ক্যান কন্টেইন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিজম স্পোর মানে বলে না হানি মানে নট রিকমেন্ডেড ফর ইনফ্যান্ট লেস দেন 12 মান্থ ওল্ড 12 মাসের নিচে বাচ্চাদেরকে মধু খাওয়াইতে এই কারণে নিষেধ করে আর কি 12 মাসের মানে 1 বছরের নিচে বাচ্চাদের মধু খাওয়ানো ঠিক না আর কি কোনো কারণে মধুর মধ্যে যদি ক্লোস্ট্রিডিয়াম স্পোর থাকে এটা অনেক ক্ষতি করতে পারে আর কি হ্যাঁ কজ ক্রাশ ইনজুরিজ ইনজেকশন ড্রাগ ইউজ এটা আর কি তারপরে এগুলা দেখাইছি বোটুলিজম ইনফেকশন কন্ট্রোল কিভাবে কন্ট্রোল মেকানিজম কি বোটুলিজম ল্যাবরেটরি প্রসিডিউর এটা ল্যাবরেটরি প্রসিডিউর সম্বন্ধে বলা আছে বোটুলিজম অ্যান্টিটক্সিন কি এটা সম্বন্ধে বলছে আর কি অ্যান্টিটক্সিন ডেভেলপ হয়েছে বোটুলিজম অ্যান্টিটক্সিন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যে বোটুলিজমের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এই ডিজিজ গুলোর সাথে করতে হবে আর কি এই কন্ডিশন গুলোর সাথে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে হবে এবং বোটুলিজমের ভ্যাকসিনও আছে ভ্যাকসিনও অন্য দেশে তৈরি হয়েছে থেরাপিউটিক ইউজ অফ বোটুলিজম টক্সিনের থেরাপিউটিক ইউজ আছে তাই অনেক হাই থটের রিসার্চ আর কি এগুলো আমরা এখন ধারে কাছে যেতে পারিনি আর কি যাই হোক এটা নিয়ে রিসার্চ করতে গেলে এটা খুব সিলেক্টিভ কিছু ল্যাবরেটরিতে কাজ হয় আমি জাপানে যে ল্যাবে কাজ করতাম আমার পাশের ল্যাবে বোটুলিজম নিয়ে কাজ করতো আর কি হ্যাঁ মানে এটা ওরা কাজ করতো এটা বিএসএল 3 ল্যাবে কাজ করতো তারপর এটা অনেক সফিস্টিকেটেড অনেক সেফটি মেজার নিয়ে কাজ করতে হয় তাহলে এটা একটা চলে গেল আমাদের এখন আমরা পরে চলে আসবো তাহলে আমাদের ক্লোস্ট্রিডিয়াম আমরা বোটুলিজম বলে ফেললাম ক্লোস্ট্রিডিয়াম এন্টোটক্সিন আচ্ছা আমরা এখন ক্লোস্ট্রিডিয়াম এই তোমার ভিডিও স্টপ করে দিছি ঠিক আছে ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম এটা একটা এক ধরনের তারা এন্টোটক্সিন তৈরি করে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স মানে এরা হচ্ছে তোমার এক ধরনের ফুডবল ইনফেকশন ইনটক্সিকেশন করতে পারে এবং ইনফেকশন করতে পারে এবং এই মেকানিজম অ্যাকশন অফ ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এন্টোটক্সিন কি মেকানিজম অ্যাকশন সম্বন্ধে বলা আছে এখানে এটা একটু দেখে নিতে হবে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স ফুড পয়জনিং ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স মানে এটা আমরা জানি গ্রাম পজিটিভ রড শেপেড অ্যানারোবিক স্পোরফুল ব্যাকটেরিয়া এবং এটা মানে তোমার দেখা যাচ্ছে যে Clostridium perfringens is found in low number in many foods, particularly meat and poultry and their product. It is found in soil, intestinal, human, animal, in sewage and animal manure. Infection Clostridium perfringens normally cause diarrhea, severe abdominal pain. It may cause nausea, but it rarely causes vomiting or fever.
ব্যাকটেরিয়া সম্বন্ধে বলা আছে যে ফুড মোস্ট লাইকলি টু বি অ্যাসোসিয়েটেড ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেস ফুড পয়জনিং আর দোজ দ্যাট আর কুকড স্লোলি ইন লার্জ কোয়ান্টিটিজ লেফট স্ট্যান্ড ফর এ লং টাইম এট রুম টেম্পারেচার। এইসব ফুডে তোমার ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেস থাকতে পারে। তার কলোনিক ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে বলছি, ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেস এর কলোনিক ক্যারেক্টারিস্টিক্স এরকম। তাহলে ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেস সম্বন্ধে আমরা বলছি এবং তার যে এন্টারোটক্সিনের মোড অফ অ্যাকশন সম্বন্ধে আমাদের হ্যান্ডআউটে আছে, এটা তোমার নিজ দায়িত্বে পড়ে নিবা আর কি। তাহলে আমাদের এগুলো চলে গেছে ইকোলাই, ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেস, ক্যাম্পালোব্যাক্টেরিয়া, বটুলিজম। এখন আমরা বলবো মানে অ্যারোমোনাস হাইড্রোফিলা। অ্যারোমোনাস হাইড্রোফিলা একটা হচ্ছে আমরা জানি যে ওয়াটারে থাকে, মাছের মধ্যে বা ওয়াটারের মধ্যে থাকতে পারে। এটা একটা গ্রাম নেগেটিভ মোটাইল রড শেপেড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং এটা কিন্তু হ্যাজ ইমার্জড এজ অ্যান ইম্পর্টেন্ট ফুডবর্ন প্যাথোজেন ওয়ার্ল্ড ওয়াইড। সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা একটা ফুডবর্ন প্যাথোজেন হিসেবে রিকগনাইজড অলরেডি। হ্যাঁ, Aromonas hydrophila is the most important species that cause gastrointestinal as well as extraintestinal infection in human. They can produce virulence factor including a relatively heat-stable cholera-like enterotoxin and heat-level cytotoxic enterotoxin, and is recognized as a potential cause of food-associated outbreak of gastroenteritis and is etiological agent of acute diarrhea in particular among children. এটা চিলড্রেনের ক্ষেত্রে হতে পারে। ট্রান্সমিশন কিভাবে হয়? Human can acquire the infection by ingestion of contaminated fish, seafood, raw vegetable, raw milk, raw meat, and water. Drinking of contaminated water, raw milk, and consumption of contaminated food are important risk factors which predispose the individual to Aromonas hydrophila infection. Swimming in contaminated water can also pose a risk to infection. Aromonas hydrophila infection can also occur through open wound contamination. এটা হতে পারে। ক্লিনিক্যাল সাইন ইন হিউম্যান কি হয় এটা দেখা যাচ্ছে বলছে। প্রিভেনশন কন্ট্রোল, কিভাবে তুমি প্রিভেনশন কন্ট্রোল করবা এই সম্বন্ধে বলা আছে। এটা খুবই সিম্পল, এগুলো মানে পড়বা। এটা আমরা হ্যান্ডআউটটা দিয়ে দিব আর কি। তারপরে আমরা চলে আসবো মানে রিকেটশিয়া। আমরা যে বলছিলাম কিউ ফিভার, রিকেটশিয়া যেটা হয় এটার কারণে তোমার ফুড পয়জনিং হতে পারে। রিকেটশিয়াও ফুড পয়জনিং করে। A Q fever is related to rickettsial disease and is caused by Coxella burnetii, which live mainly in sheep, goat, cattle and goat. এগুলো আমাদের থাকে Coxella burnetii এবং এটা কিন্তু একটা মানে তোমার rickettsial disease, কিউ ফিভার। হ্যাঁ, তো এটা কিন্তু মানে ক্যাটেলের দেখা যাচ্ছে মিল্কের মাধ্যমে, মিল্কে কিন্তু Coxella burnetii অর্গানিজম থাকতে পারে মিল্কের মধ্যে। Some people have mild symptoms, but most have flu-like symptoms such as fever, severe headache, chill, dry cough, extreme weakness, and muscle ache. A few people develop chronic Q fever, a severe disease that can affect the heart. If people may have been exposed to sheep, cattle, goat, and doctors suspect Q fever, they may do blood test and examine sample of infected tissue to confirm the infection. People with Q fever are treated with antibiotic usually for a few weeks, but if chronic Q fever develops, treatment is needed for a month or a year. The bacteria that cause Q fever like rickettsia can live only inside the cell of other organism. এটা বলছে না, এটা ইন্টারসেলুলার অর্গানিজম আর কি, অন্য সেলের ভিতরে থাকতে পারে। কিউ ফিভার অকার ওয়ার্ল্ড ওয়াইড। এখন মোস্টলি দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াটা তোমার মিল্কের ক্ষেত্রে কি হয়, মিল্কের মাধ্যমে শেডিং হয়, মিল্ক, ইউরিন, স্টুল এগুলোর মাধ্যমে শেডিং হতে পারে। People are infected when they inhale airborne droplet containing the bacteria or consume contaminated milk, raw milk, unpasteurized milk. Airborne droplet containing the bacteria can travel long distance, affecting people living downwind of an infected goat or sheep farm. এটা থাকতে পারে। Very rarely the disease transmitted from person to person. বিশেষ করে এই সমস্ত লোক কিউ ফিভারে রিস্কে থাকে। একটা হচ্ছে ভেটেরিনারিয়ান, 2 নম্বর মিট প্রসেসিং প্ল্যান্ট ওয়ার্কার, স্লটার হাউস ডেইরি ওয়ার্কার, লাইভস্টক ফার্মার, রিসার্চার এট ল্যাবরেটরিজ হোয়ার শিপ আর কেপ্ট। তারপরে পিপল হু লিভ উইদিন several miles downwind from a farm with infected animals. The bacteria that cause Q fever survive in dust and stool for months. Dust এবং stool থাকতে পারে অনেক দিন। If even a single bacterium can cause infection, because of this characteristic, this bacteria are considered a potential biological welfare agent. এটাকেও একটা ওয়েলফেয়ার এজেন্ট হিসেবে, বটুলিজমের মতো একটা ওয়েলফেয়ার বায়োলজিক্যাল হিসেবে ব্যবহার করা যায়। বুঝছো, কিউ ফিভার যেটা Coxella burnetii, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ওয়েলফেয়ার এজেন্ট। কি সিমটম হয় সম্বন্ধে বলা আছে, এটা আমরা বলবো না। ক্রনিক কিউ ফিভার কি করে, ডায়াগনোসিস কিভাবে করবে সম্বন্ধে আমরা বলে দিচ্ছি, এবং ফাইনালি প্রিভেনশন করবে কিভাবে সেটাও বলে দিচ্ছি। তাহলে কিউ ফিভার এই সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আমাদের হ্যান্ডআউটটা আমরা দিয়ে দিব, এটা খুব সুন্দরভাবে লেখা আছে, পড়লে নাও। তারপর আমরা চলে আসবো মাইক্রোটক্সিনে। এখন এই যে ফাঙ্গাসের কারণে আমরা বলছিলাম যে ফুড পয়জনিং হয়, হ্যাঁ, ফুডবল ইনফেকশন করতে পারে।
ফাঙ্গাস। এখন ব্যাপার হচ্ছে যে ফাঙ্গাস তো সরাসরি তুমি যে বাজারে খাবারগুলো দেখতেছো, ফুডগুলো দেখতেছো, এগুলো তো সরাসরি তো আর ফাঙ্গাস দেখা যায় না, বা এগুলো তো তোমার ফাঙ্গাস গুলা কি করে, যদি ফাঙ্গাস গ্রো করে ওখানে সরাসরি টক্সিন রিলিজ করে। যেমন মনে করো ডাল, রাইস, গম, ভুট্টা, এই ধরনের যে ফুড গুলো আছে, ফুড গ্রেন আছে বাজারে, বাদাম, এগুলোর মধ্যে কিন্তু টক্সিন থাকতে পারে। মানে ওগুলোতে ফাঙ্গাস গ্রো করছে, করে ওখানে টক্সিন রিলিজ করতে পারে যদি এগুলোকে মানে তোমার খারাপ এনভায়রনমেন্টে স্টোর করা হয়। হ্যাঁ, মানে আর্দ্র জায়গায় করা হয়, স্যাঁতসেঁতে জায়গায় রাখা হয়, তাহলে সেখানে কিন্তু ফাঙ্গাস গ্রো করে টক্সিন তৈরি হবে। তোমার ফাঙ্গাস শরীরের ভিতরে যায় কিন্তু এত ক্ষতি করতেছে না, ক্ষতি করতেছে টক্সিন। হ্যাঁ, তুমি ফাঙ্গাস খেয়ে ফেলো, তোমার কিছুই হবে না। কিন্তু তুমি যদি টক্সিন খেয়ে ফেলো, মাইক্রোটক্সিন খেয়ে ফেলো, তাহলে এটা কিন্তু শরীরে যায় তোমার লিভারে বা অন্য জায়গায় সমস্যা হবে। এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফুডের টক্সিন আছে কি নাই, ফাঙ্গাস আছে কি নাই কালচার করাটা জরুরি না আমার জন্য, মানে ফুডের ক্ষেত্রে এটা নট ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু রাদার দেন ভেরি ইম্পর্টেন্ট স্ক্রিনিং দ্য ফুড ফর দ্য প্রেজেন্স অফ টক্সিন অন মাইক্রোটক্সিন অর নট। যেন আমরা আমাদের ল্যাবরেটরিতে প্রায় 200 মোর দেন 200 ফুড স্যাম্পল কিন্তু আমরা পরীক্ষা করছি এলাইজা বেসড। এলাইজা কিট দিয়ে আমরা কিন্তু মাইক্রোটক্সিন পরীক্ষা করছি FAO ফান্ডেড প্রজেক্টে। আমার নিজেরই প্রজেক্ট ছিল, সেখানে আমরা কাজ করছি। আমরা দেখছি যে প্রচুর বিভিন্ন ফুড গ্রেনের মধ্যে কিন্তু মাইক্রোটক্সিন পাওয়া যাচ্ছে, এবং সেগুলো প্রায় মানে হাই লেভেল, তাদের লেভেলও বেশি, যেটা হেলথের জন্য ক্ষতিকর। সুতরাং এটারও একটা রেগুলার সার্ভিলেন্স দরকার আছে। মাইক্রোটক্সিনের একটা রেগুলার সার্ভিলেন্স থাকবে। বাজারে যত ধরনের ফুড প্রোডাক্ট আছে, ফুড গ্রেন আছে, সবগুলোর কিন্তু একটা রেগুলার সার্ভিলেন্স থাকা উচিত, সেখানে তোমার মাইক্রোটক্সিন আছে কি নাই। এটা কিন্তু ল্যাবে কালচার করা জরুরি না, তোমার কালচার করতে হবে না, স্যাম্পল নিবা নিয়ে তুমি সরাসরি টক্সিন পরীক্ষা করবা। এটা হচ্ছে তুমি টিএলসি মাধ্যমে করতে পারো, অথবা সরাসরি তুমি এলাইজা বেসড মেথড আছে, কমার্শিয়াল কিনতে পাওয়া যায়, এলাইজার মাধ্যমে আমরা মাইক্রোটক্সিন স্ক্রিনিং করতে পারি। তো এই যে হোয়াট ইজ মাইক্রোটক্সিন, এটা কি, এটা বলা হয়েছে। আমরা এটা ডিটেলস না বলে পড়লেই বুঝতে পারবা। মেজর গ্রুপ কি আছে মাইক্রোটক্সিনের মধ্যে, আমরা আফ্লাটক্সিনের কথা বলতেছিলাম, আফ্লাটক্সিনটা ইম্পর্টেন্ট। তারপরে আছে অক্টাটক্সিন, তারপরে আছে সাইট্রিন, এগুলো একটা গ্রুপ আর কি। হ্যাঁ, আফ্লাটক্সিন একটা গ্রুপ, বড় গ্রুপ। অক্টাটক্সিন, তারপর হচ্ছে সাইট্রিনিন, আর্গোট, প্যাটুলিন, ফেজারিয়াম, এগুলো একটা গ্রুপ। এখন মাইক্রোটক্সিন প্রোডিউসিং ফাঙ্গাই, এই সম্বন্ধে বলা আছে। মাইক্রোটক্সিন প্রোডিউসিং ফাঙ্গাই কারা, এটাকে আমরা বিভাগে দেখাইছি, ফিল্ড ফাঙ্গাই, স্টোরেজ ফাঙ্গাই। হ্যাঁ, যেমন মাইক্রোটক্সিন প্রোডিউসিং ফাঙ্গাই, মাইক্রোটক্সিন মেজর জেনারা এবং তাদের মাইক্রোটক্সিন গুলোর নাম কি। যেমন অ্যাসপারজিলাস একটা জেনারা, তার মাইক্রোটক্সিন ক্লেভিসেপস, ফিজোরিয়াম, পেনিসিলাম, এগুলো একটা মানে গ্রুপ, আর এগুলো তার মাইক্রোটক্সিনের নাম আর কি। এখন এই যে মাইক্রোটক্সিন গুলো আছে, তাদের মেকানিজম অ্যাকশন একটু ব্রিফলি বলা আছে, যে আফ্লাটক্সিন কিভাবে কাজ করে, ডিফারেন্ট মাইক্রোটক্সিনের প্রাইমারি মেকানিজম অফ অ্যাকশন, এটা বলা আছে, এবং মানে কি কি ফ্যাক্টর আছে যেটা ইনফ্লুয়েন্স করে সিমটমকে, এবং অ্যাকুট এবং ক্রনিক ইফেক্ট অফ মাইক্রোটক্সিন, অ্যাকুট ইফেক্ট কি, ক্রনিক ইফেক্ট কি, এটা বলছি। টক্সিক ইফেক্ট গুলা কি সেটা বলছি। আফ্লাটক্সিন ইন ফুডে যে আফ্লাটক্সিন থাকে সেটা কোন কোন ফুডে থাকে সেটা বলা হয়েছে, এবং টক্সিসিটি আফ্লাটক্সিনের টক্সিসিটি সম্বন্ধে বলছি আমরা, যে তার কতটুকু লেভেল থাকতে হবে বডিতে, এর বেশি হলে সমস্যা আর কি। হ্যাঁ, আফ্লাটক্সিন স্ট্যান্ডার্ড ফর ফুডে আফ্লাটক্সিন স্ট্যান্ডার্ডটা কি, যেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 20 মাইক্রোগ্রাম পার কেজি। এই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর গাইডলাইন লেভেল অফ 20 মাইক্রোগ্রাম পার কেজি। European community a more stringent maximum limit of 4 microgram per kg for total aflatoxin food. Total aflatoxin A1, B1, G1, G2 এটাকে বলা হয় টোটাল আফ্লাটক্সিন। টোটাল আফ্লাটক্সিন মানে চারটা আলাদা আলাদা সাব ইউনিট কম্পোনেন্ট আছে, চারটা মিলে টোটাল আফ্লাটক্সিন বলে। এখন টোটাল আফ্লাটক্সিন যদি তোমার 4 মাইক্রোগ্রাম পার কেজি বলা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা আরো কমাই দিছে, এর বেশি হলেই তোমার এটা হ্যাজার্ডাস। আর আমেরিকা 20 মাইক্রোগ্রাম পার কেজি পর্যন্ত অ্যাপ্রুভ করছে আর কি। তো নর্মালি ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা 10 থেকে 20 মাইক্রোগ্রাম এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখছি বিভিন্ন দেশে আর কি। হ্যাঁ, 10 থেকে 20 মাইক্রোগ্রাম একটা রেঞ্জ আছে। উইথ 10 মাইক্রোগ্রাম এটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি সেট লেভেল বিভিন্ন দেশে। আবার কিছু জায়গায় 4 মাইক্রোগ্রাম বলছে আর কি, বুঝছো না ব্যাপারটা। তার মানে 20 মাইক্রোগ্রামের বেশি হলে ডেঞ্জারাস। আমাদের দেশে আমরা 20 মাইক্রোগ্রাম আমরা টার্গেট স্ট্যান্ডার্ড হিসেবে ধরছিলাম আর কি। আমাদের অনেক প্রোডাক্টে আমরা 17-18 মাইক্রোগ্রাম পর্যন্ত পাইছি। তো তার মানে বাজারে যে ফুড গ্রেন গুলো আছে এগুলো অনেকগুলোতেই মাইক্রোটক্সিন আছে, এবং সেগুলো লেভেল 15 থেকে 20 এর কাছাকাছি। হ্যাঁ, তো এই আর কি। সুতরাং এটা অবশ্যই একটা রিস্কি, মানে সুতরাং আমাদের এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু গবেষণা মানে ল্যাব ওরিয়েন্টেড কাজ ছাড়া কিন্তু এগুলো কোয়ালিটি এনশিওর করতে পারবে না। যেমন যে রাজনীতি বক্তব্য দিয়ে এগুলো কিন্তু সম্ভব না। এগুলো সঠিক ল্যাবরেটরি থাকতে হবে, এবং এটা সারা বছর সার্ভিলেন্স করতে হবে। হ্যাঁ, কাজের সারাদিন কাজ করতে হবে। এগুলো বললে এটা সারা বছর ডাটা জেনারেট হবে, মার্কেটে যে ফুড গুলো যাচ্ছে সেগুলো একদম সেফ ফুড বাজারে সার্কুলেট হবে, এবং এগুলো যদি পাওয়া যায় অবশ্যই তাদের পানিশমেন্ট আনতে হবে। সুতরাং এগুলো কিন্তু অনেক হিউজ একটা অ্যাক্টিভিটি, মানে এগুলো কিন্তু উন্নত দেশগুলোতে যেভাবে চলতেছে। হ্যাঁ, এটা কি মানুষের সাথে সারাদিন রাজনীতি করে নাকি, সারাদিন কাজ করতেছে, সারাদিন গবেষণা কাজ এগুলো করে সময় পায় না, রাজনীতি করবে কখন।
তো এবং এর প্রচুর ল্যাবরেটরি আছে, প্রচুর ক্যাপাসিটি আছে, মানে সারাদিন এই স্যাম্পলিং হচ্ছে, ল্যাবে কাজ চলতেছে। শুধু আমাদের দেশে এগুলো কিন্তু, দেশ উন্নত হলে এগুলো কিন্তু করতে হবে। হ্যাঁ, চাপাবাজি দিয়ে কিন্তু এগুলো উন্নত হবে না, চাপাবাজি, কারণ তোমার সময় দিতে হবে ল্যাবে, সময় দিতে হবে ল্যাবে, এবং ল্যাবে রিয়েজেন্ট কেমিক্যাল থাকতে হবে, ম্যাটেরিয়াল থাকতে হবে, এবং ওই স্যাম্পলিং প্রচুর পরিমাণ স্যাম্পল আমাদের সারা বছর সার্ভিলেন্স করতে হবে। তাহলে তোমার দেখা যাচ্ছে যে ভালো ডাটা জেনারেট হবে, এবং ভবিষ্যতে তুমি একটা বাজারে যে ফুড গুলা সার্কুলেট হবে সেগুলো কোয়ালিটি ফুড সার্কুলেট হবে। কারণ বাজারে ওটা ফুড আছে, আমরা কিন্তু বাধ্য হয়ে খারাপ জিনিস কিনতে হচ্ছে আমাদের, আমরা জানি না বাজারে ওগুলো তোমার কোনো একটা ফুডের কিন্তু সার্ভিলেন্স নাই। হ্যাঁ, বাজারে যে ফুড গুলো যাচ্ছে এগুলো কিন্তু টেস্টিং না করে বাজারে ছাড়িয়ে দিতেছে, ব্যয় করতেছে, এবং বাজার থেকেও মানে হিউজ সার্ভিলেন্স হচ্ছে না, যেখানে অনেক খারাপ জিনিসই বাজারে বিক্রি হচ্ছে এবং মানুষ কিন্তু এগুলো কিনতেছে, খাইতেছে। তো এটাই আর কি। যাই হোক, আমাদের এখানে আমরা অনেকগুলো বিষয় কভারেজ দিচ্ছি না, মানে মাইক্রোটক্সিন এই সেই, এখানে ফুটবল, তারপরে ফুটবল ইনফেকশন ইনটক্সিকেশন আমাদের যে জিনিসগুলো ছিল, আমি যে জিনিসগুলো বললাম, উচ্চারণ করলাম, এবং যে হ্যান্ড আউট গুলো দিব, এই জিনিসগুলো তুমি পড়লেই মধ্যে না। পরে আমরা চলে যাবো হচ্ছে তোমার ইনভেস্টিগেশন অফ ফুটবল ডিজিজ আউটব্রেক। এই বিষয়ে আমাদের একটা লেকচার আছে ছোট, মানে এটা আমরা চলে যাব। ওহ সরি, এটা আবার কি হলো? এখন আমরা বলবো যে ফুটবল, মানে ফুটবল ইলনেস আউটব্রেকটা কি? ফুটবল ইলনেস আউটব্রেক, হ্যাঁ, মানে ফুটবল ইলনেস আউটব্রেক হচ্ছে তোমার ফুটবল আউটব্রেক অকার হোয়েন টু অর মোর পিপল এক্সপিরিয়েন্স সিমিলার ইলনেস আফটার ইটিং দ্য সেম ফুড। যদি একই খাবার খেয়ে দুইজন বা তার চেয়ে বেশি লোক যদি একই ধরনের মানে সিমিলার এক্সপিরিয়েন্স হয়, তখন আমরা এটাকে আউটব্রেক বলি। আউটব্রেক বলতে বোঝাচ্ছে দুইজন অথবা তার চেয়ে বেশি হইতে হবে। যে একটা খাবার খেলেও দুইজন বা তার চেয়ে বেশি তাদের দেখা যাচ্ছে পেটে ব্যথা, ডায়রিয়া, ভমিটিং শুরু হয়ে গেছে, মানে এই ধরনের কন্ডিশনটাকে তুমি আউটব্রেক বলতে পারবো আর কি। হ্যাঁ, foodborne outbreak occur usually when two or more usually unrelated দুজন অথবা দুজন বা তার চেয়ে বেশি পিপল তারা সিমিলার এক্সপিরিয়েন্স ইলনেস এক্সপিরিয়েন্স হয়েছে, তাদেরকে সেম একই খাবার খেয়ে দুইজন বা তার চেয়ে বেশি লোক এফেক্টেড হয়েছে, তখন এটাকে আমরা আউটব্রেক হিসেবে বলতে পারি। এখানে মানে ইন জেনারেল টার্ম an outbreak or epidemic refers to an often sudden increase in the number of cases of illness disease above what is normally expected in a population in a given area. এটা বলা হচ্ছে আউটব্রেক বলতে, এটাই বলতেছি আমরা। a cluster carriers a similar meaning as an outbreak, but is generally used when a health event, real, perceived or suspected, is aggregated by location and time, and the number of ill and diseased is greater than the number expected, even though the expected number may not be known. A pandemic is the worldwide spread of a new disease, while endemic describe a disease that is always present in a region, area, এটা তো জানোই তোমরা। প্যান্ডেমিক মানে গ্লোবালি যেটা হয় আর কি, করোনা ভাইরাস এখন বর্তমানে যেটা হয়েছে, আর এন্ডেমিক হচ্ছে লোকাল একটা এরিয়াতে যেটা হয়। এখানে আমরা আউটব্রেক বা এপিডেমিক শব্দটা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, এবং প্যান্ডেমিক এপিডেমিক সম্বন্ধে বলা হয়েছে। তাহলে আমাদের একটা ফুটবল ইলনেস আউটব্রেক বলতে আমরা এটাকে, এবং আউটব্রেক হলে সেটা নিয়ম হচ্ছে নোটিফিকেশন করতে হয়, তোমার একটা রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে নোটিফিকেশন জানাইতে হয়, এবং সেখানে তাদের স্যাম্পল কালেকশন করে এটা ইনভেস্টিগেট করতে হয় আর কি। কিন্তু আমাদের দেশে তো এটা হয় না, কতজন লোক ডায়রিয়া এফেক্টেড হতে যাচ্ছে আমরা জানি না, বা এটা ল্যাবরেটরি টেস্টিং হচ্ছে না আর কি। এখন অবজেক্টিভস অফ ইনভেস্টিগেশন, মানে আমরা যে ফুটবল আউটব্রেক ইনভেস্টিগেশন করবো তার অবজেক্টিভটা কি? এটা হচ্ছে ফ্রম দ্য পাবলিক হেলথ ভিউ পয়েন্ট দ্য মেইন পারপাসেস অফ দ্য ইনভেস্টিগেশন অফ অ্যান আউটব্রেক অফ ফুডবর্ন ডিজিজ are to determine how the food step became contaminated. এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ফুড স্টেপটা কন্টামিনেটেড হয়েছিল, এবং if growth of a toxigenic or infection are involved, to find how such growth could take place so that measures can be taken to prevent a repetition of the same set of condition. আমাদের যদি মানে ইনভেস্টিগেশন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ফুড স্টেপটা আসলে মানে কিভাবে কন্টামিনেট হয়েছিল, এবং যদি অর্গানিজম গ্রো করে থাকে তারা সেই গ্রোথটা মানে কিভাবে হলো, মানে এটা আবার জানা, কোন ধরনের অর্গানিজম গ্রো হলো, হ্যাঁ, এবং কিভাবে ফুডটা কন্টামিনেট হয়েছিল, এই তথ্যগুলোকে জানা আর কি। এবং জানলে আমরা ভবিষ্যতে এটা প্রিভেন্ট করার জন্য, মানে যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এর জন্য আমরা একটা প্রিভেন্টিভ মেজার আমরা ডেভেলপ করতে পারবো আর কি। হ্যাঁ, তো দিস রিকোয়ার্স দ্য লোকেশন আইডেন্টিফিকেশন অফ দ্য পজিটিভ এজেন্ট, তার পজিটিভ এজেন্টের লোকেশন এবং আইডেন্টিফিকেশন করতে হবে, এস্টাবলিশমেন্ট অফ দ্য মিনস অফ ট্রান্সমিশন, কিভাবে ট্রান্সমিশন হয়, ট্রান্সমিশন রুটটা আমাদের জানতে হবে,
demonstration of the opportunity for growth of pathogen, and in instance of infection, probe that the pathogen has infected the victim. মানে এই জিনিসগুলো আছে। Prompt investigation may help limit the spread of the outbreak, sometimes be a resistance to physician treating the victim. Prompt investigation বলে এটা মানে আমাদের আউটব্রেকটাকে স্প্রেড কমায় দিবে এবং ফিজিশিয়ানের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে আর কি। Publicity given an outbreak and the explanation of its cause may be helpful in educating and warning the public and therefore in avoiding future outbreak. মানে এগুলার ইনভেস্টিগেশন করলে ভবিষ্যতে আমরা পাবলিককে আমরা অ্যাওয়্যার করতে পারবো এবং এইভাবে আমরা ভবিষ্যতে যাতে ফিউচার আউটব্রেক না হয় এই বিষয়ে আমরা এটা ভূমিকা রাখবে এবং সেক্ষেত্রে ক্যাম্পেইনিং করা যাবে, মানুষকে সচেতন করা যাবে এবং ভবিষ্যৎ আউটব্রেক গুলোকে কন্ট্রোল করা সম্ভব আর কি। এখন স্টেপস ইন ফুডবর্ন আউটব্রেক ইনভেস্টিগেশন, একটা ফুডবর্ন আউটব্রেক ইনভেস্টিগেশন করতে হলে কি কি স্টেপস আছে সেগুলো আমরা বলছি। A foodborne outbreak investigation goes through several steps. They are described here in order, but in reality, investigations are dynamic and several steps may happen at the same time. বুঝছো ব্যাপারটা? এটা অনেকগুলো স্টেপ, 7টা স্টেপ আছে, এগুলো অনেক সময় অনেকগুলো স্টেপ একই সময় করতে পারে এবং এটা ডাইনামিক একটা অ্যাপ্রোচ আর কি। হ্যাঁ, মে হ্যাপেন এট একই সময়ে সেভারাল স্টেপস একই সময় করতে পারে আর কি। স্টেপ 1 আমাদের প্রথমে বলা হচ্ছে ডিটেক্ট এ পসিবল আউটব্রেক। পসিবল আউটব্রেককে ডিটেক্ট করো। Detecting an outbreak is the first step in investigating a multi-state foodborne outbreak. এটা বলছে an outbreak with multiple sick people can be missed if they are spread out over a wide area. বুঝছো না, ওটা যদি আউটব্রেক অনেক সময় মানে মিসিং হতে পারে, যদি মানে এফেক্টেড সিক পিপল যদি ছড়ায় যায় দ্রুত, মানে অন্য জায়গায় ছড়ায় গেলে তাহলে আমরা তখন কিন্তু আউটব্রেকে ডিটেক্ট করতে পারবো না। Outbreak are detected by using public health surveillance method, including PulseNet. PulseNet is an American system, method, যেখানে তারা বিভিন্ন ধরনের PFG প্রোটোকল ডেভেলপ করছে বা বলছে যে এই প্রোটোকলে এই সার্ভেলেন্সটা করা যাবে, মানে ডিটেকশনটা করা যাবে। ফর্মাল রিপোর্টস অফ ইলনেস অথবা ইনফর্মাল রিপোর্টস অফ ইলনেস এই সম্বন্ধে বলা হচ্ছে। 2 নম্বর হচ্ছে স্টেপ ডিফাইন এন্ড ফাইন্ড কেজেস। ডিফাইন এবং ফাইন্ড কেজেস। Finding sick people is important to help public health official understand the size, timing, severity and possible sources of outbreak. এটা একটা মানে sick people কে ফাইন্ডিং করতে হবে। A case definition is developed to define who will be included as part of an outbreak. মানে কারা এই আউটব্রেকের মানে ইনক্লুড হবে। Investigator use the case definition to search for illness related to outbreak. Illness are plotted on an epidemic curve. Illnesses are plotted on an epidemic curve so that public health official can track when illness occurs over time. When illnesses occur over time. তো এটা ডিফাইন এবং ফাইন্ড কেস আমাদেরকে ডিফাইন করতে হবে যে আউটব্রেক কেসগুলো কোন জায়গায় হয়েছে, এটাকে ডিফাইন করে এবং খুঁজে বের করতে হবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে জেনারেল হাইপোথিসিস। 3 নম্বর স্টেপ হচ্ছে জেনারেল হাইপোথিসিস অ্যাবাউট লাইকলি সোর্সেস। হাইপোথিসিস জেনারেশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস। আর হাইপোথিসিস জেনারেশন করতে হবে, লাইকলি সোর্স সম্বন্ধে একটা হাইপোথিসিস করা আর কি। যেমন পসিবল এক্সপ্লেনেশন অফ অ্যান আউটব্রেক আর continually changed or disapproved as more information is gathered. Interview, questionnaire, home visit are helpful in narrowing down how and where people in the outbreak got sick. এখানে যে তোমাদের ফিল্ড সার্ভে করতে হবে, ইন্টারভিউ নিতে হবে, কোশ্চেনিয়ার এগুলো করে আমরা তথ্যগুলো কালেকশন করে একটা ন্যারো করতে পারি, মানে তাদের কাছে এটাকে করতে হবে। এটা হচ্ছে জেনারেল হাইপোথিসিস অ্যাবাউট লাইকলি সোর্সেস। স্টেপ 4 হচ্ছে টেস্ট হাইপোথিসিস। এখন হাইপোথিসিস যেটা টেস্ট করতে হবে, এখন মানে আমরা কিছু তথ্যপত্র কালেকশন করলাম, করার পরে টেস্টিং এ যেতে হবে। A hypothesis is tested to determine if the outbreak sources has been correctly identified. Even investigators use many methods to test their hypothesis. 2 main methods are analytic epidemiological studies and food testing. আমাদের analytic epidemiological studies করতে পারি অথবা food testing করতে পারি। তারপরে স্টেপ 5 solve point of contamination and source of food. Health officials use 3 types of data to link illness to contaminated food and solve outbreak. একটা epidemiologic data, traceback and food and environmental testing, এগুলো করে আমরা মানে সোর্সটাকে করতে পারি আর কি। Health official assess all these types of data together to try to find the likely source of outbreak. করে তারপরে and contamination can happen anywhere along the chain of food production, processing, transportation, handling and preparation. এটা 6 নম্বর স্টেপ হচ্ছে control and outbreak. Once the food source of outbreak is determined, যদি আউটব্রেকে ফুড মানে আউটব্রেকটা যদি আইডেন্টিফাই করা যায়, control measure must be taken. If contaminated food stays on stored shelf in restaurant kitchen, in home pantries, more people may get sick. There are several different outbreak control measures that can be taken. Public health officials choose measures based on the information available to them. Measures can change as the investigation goes on. এটা বলা হচ্ছে। তারপর 7 নম্বর স্টেপ হচ্ছে
decide an outbreak is over, মানে ফাইনালি ডিসাইড করতে হবে যে আউটব্রেকটা শেষ হয়েছে কিনা। An outbreak is over when the number of few new illness drops back to what investigator normally expect. যদি মানে কমে যায়, ইলনেস কমে যায় আর কি, আউটব্রেকটা ওভার হয়েছে কিনা সিদ্ধান্ত নাও, 7 নম্বর স্টেপ। With continued public health surveillance, if the number of illness rises again, the investigation continues or restart, আবার ইনভেস্টিগেশন শুরু করতে হবে। তাহলে যাই আমরা আমাদের মৌলিক বিষয় হচ্ছে, আমরা এর ভিতরে অনেক কিছু আছে, আমরা খুব সংক্ষেপে একটা ফুটবল আউটব্রেক ইনভেস্টিগেশনের 7টা স্টেপ বলছি। স্টেপগুলো আরো পড়তে গেলে তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে আরো ইলাবোরেট করে পড়তে পারো, অসুবিধা নেই। এখানে আমরা বলতে চাচ্ছি যে ফুটবল ইলনেস আউটব্রেক কি, তারপরে কেন এটা অবজেক্টিভ কি হতে পারে ইনভেস্টিগেশনের, এবং ইনভেস্টিগেশন করতে গেলে আমাদের 7টা স্টেপ কি, এটা হচ্ছে প্রিন্সিপাল। এই ধরনের কোশ্চেন পরীক্ষা থাকতে পারে। মানে ইনভেস্টিগেশন স্টেপ গুলো ব্যাখ্যা করো, বা অবজেক্টিভ গুলো কি, বা তুমি ফুটবল ইলনেস আউটব্রেক বলছি কি বুঝো, এই ধরনের বিষয় থাকতে পারে। হ্যান্ডআউটটা আমরা দিয়ে দিব। তারপর আমরা চলে যাবো একটাতে, মানে খুবই সিম্পল একটা মানে বিষয়, যেটা হচ্ছে তোমার জেনারেল প্রিন্সিপালস অফ প্রিভেন্টিভ মেজার ফুটবল আউটব্রেক। এখন ফুটবল আউটব্রেককে প্রিভেন্ট করার জন্য জেনারেল প্রিন্সিপালস কি কি আছে? 4টা প্রিন্সিপালের কথা আমরা বলছি। 1 নাম্বার, to keep foods as free as possible from contamination with pathogenic agents by selection of uncontaminated food, by adequate pasteurization or other heat processing, by keeping away pathogen bearing vermin, by avoiding contamination from infected food handlers or carriers, and by generally for good sanitary practice throughout the handling, preparation and serving of food. মানে এই যে বিষয়গুলো, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। অনেক কিছু বলা হয়েছে, এই জিনিসগুলো করলে অটোমেটিক্যালি তুমি ফুটবল আউটব্রেককে কন্ট্রোল করতে পারবা। 2 নাম্বার, টু এলিমিনেট অপরচুনিটিস ফর দ্য গ্রোথ অফ প্যাথোজেন, কোনোভাবে যে প্যাথোজেন গ্রো না করতে পারে, টক্সিজেনিক অর ইনফেকশন যেটাই হোক, ইন ফুড বাই অ্যাডজাস্টমেন্ট অফ দ্য কম্পোজিশন, ফুডের কম্পোজিশনকে অ্যাডজাস্ট করা, যাতে ওখানে ব্যাকটেরিয়া গ্রো না করতে পারে। যদি তুমি পিএইচ কমায় দাও ফুডের, বা পিএইচ বাড়ায় দাও, মানে পিএইচ কমায় দিলে নরমালি মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া গ্রো করবে না। হ্যাঁ, বাই প্রম কনজাম্পশন আফটার প্রিপারেশন, এবং ফুড তৈরি করার পরে প্রম কনজাম্পশন, ফুড তৈরি করার মানে পরে টেবিলের মধ্যে ফেলা রাখলে হচ্ছে 5 ঘন্টা পরে ঠান্ডা গরম না করে খেয়ে ফেললা, এগুলোর কারণে হতে পারে। And by adequate refrigeration of perishable food, কে অবশ্যই adequate refrigeration করতে হবে। If they must be held for any considerable time, তাহলে কিন্তু দীর্ঘ সময় রাখতে চাও। Keeping food warm for long time is especially to be avoided. Keeping foods warm for long period, মানে কোন ফুডকে দীর্ঘক্ষণ গরম রাখা, এটা অ্যাভয়েড করতে হবে আর কি। তারপর 3 নাম্বার হচ্ছে টু রিজেক্ট সাসপেক্টেড ফুড, কোন ফুড যদি সন্দেহ হয় যে কোয়ালিটি খারাপ বা সেটাকে অবশ্যই রিজেক্ট করতে হবে, খাওয়া যাবে না। টু রিজেক্ট সাসপেক্টেড ফুড। 4 নাম্বার হচ্ছে টু এডুকেট দ্য পাবলিক বেটার কনসার্নিং দ্য কজেস এন্ড প্রিভেনশন অফ ফুডবল ইলনেস এন্ড দ্য ডেঞ্জারস ইনভলভ। মানে এটা ক্যাম্পেইনিং করতে হবে যে এটার মানে কজ কি এবং প্রিভেনশন কিভাবে করা যায়, এবং এটা হলে কি ডেঞ্জার হতে পারে, এই বিষয়গুলা কজেস অফ ফুটবল ইলনেস, এটা মানে ফুটবল ইলনেসের কজ এবং তার প্রিভেনশন এবং ডেঞ্জার, কি ডেঞ্জার হতে পারে, এই বিষয়গুলো নিয়ে ক্যাম্পেইনিং করতে হবে, বা একটা বিভিন্ন ধরনের গ্রুপ মিটিং করতে হবে, তাদেরকে অ্যাওয়্যার করতে হবে, পোস্টারিং করা যেতে পারে। হ্যাঁ, এগুলো করে আমরা কিন্তু অ্যাওয়্যার করতে পারি, এডুকেট করতে পারি পাবলিককে, তাহলে দেখা যাচ্ছে ফুটবল আউটব্রেকটা অনেক কমে আসবে। এটা একটা সিম্পল 4টা পয়েন্ট, এগুলো পরীক্ষা থাকতে পারে। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। পরে আমরা চলে আসতেছি মানে আমাদের যে ফুড সেফটি লজ এন্ড রেগুলেশন, বাংলাদেশে ফুড সেফটি যে স্ট্যান্ডার্ড ল আছে, ফুড সেফটি লজ যে আইনগুলো রয়েছে, এবং তার যে কিছু রেগুলেশন আছে, ফুডের কিছু স্ট্যান্ডার্ড আছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা একটু বলবো। প্রথমে আমরা বলবো ফুড ল বলতে কি বোঝায়। Food law is the collection of laws and regulations that govern food production, distribution, and consumption. Food laws aim to protect consumer and provide for the efficient growth and use of food in the United States. Food attorneys focus their careers on helping clients comply with food laws and regulation. In addition, they work on behalf of government agencies making or enforcing food laws and their policies. Food law মানে খাদ্য আইন, মানে তো ফুড ল বলতে এগুলাই বোঝাচ্ছে যে তারপর আমরা একটা জিনিস শব্দ জানি যে মানে কডেক্স এলিমেন্টারিয়াস শব্দটা তোমরা শুনছো আগে হয়তোবা, যে হোয়াট ইজ কডেক্স এলিমেন্টারিয়াস? দ্য কডেক্স এলিমেন্টারিয়াস অফ ফুড কোড ইজ দ্য কালেকশন অফ স্ট্যান্ডার্ড গাইডলাইন এন্ড কোড অফ প্র্যাকটিস অ্যাডপ্টেড বাই দ্য কডেক্স এলিমেন্টারিয়াস কমিশন। কডেক্স এলিমেন্টারিয়াস কমিশন একটা কমিশন, যেটা FAO WHO দুটা বডি দ্বারা গঠিত আর কি। The commission, also known as CSC, is the central part of the joint FAO WHO food standard program and was established by the FAO WHO to protect consumer health and promote their fair practice in food trade. It held its first meeting in 1963. তাহলে হোয়াট ইজ কডেক্স এলিমেন্টারিয়াস, এই সম্বন্ধে জানলা, এই শব্দটা দরকার। এবং পারপাস অফ দ্য কডেক্স এলিমেন্টারিয়াস পারপাস কি? এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অ্যাডপ্টেড ফুড স্ট্যান্ডার্ড রিলেটেড টেস্ট এটা করে।
Scope of the Codex Alimentarius. Codex Alimentarius include standard for all principal food, whether processed, semi-processed, raw, for distribution to the consumer. Materials for further processing into food should be included in the extent necessary to achieve the purpose of the Codex Alimentarius as defined. The Codex Alimentarius includes provision in respect to food hygiene, food additive, residues, pesticide, veterinary drugs, contaminants, labeling, presentation, method of analysis, sampling, import, export, inspection, certification. So Codex Alimentarius সম্বন্ধে আমরা একটা মানে বললাম, এটা ইম্পর্টেন্ট। এই বিষয়টা কি, কারা কি, এটা অনেক সময় প্র্যাকটিক্যালও জিজ্ঞেস করে বা পরীক্ষা থাকতে পারে। তাহলে আমাদের ফুড ল কি আমরা বললাম, ফুড ল বলতে কি বোঝায়, ফুড কডেক্স এলিমেন্টারিয়াস কি সেটা বললাম। এখন আমরা একটা বলবো যে ফুড লজ এন্ড রেগুলেশন সম্বন্ধে কিছু জেনারেল টার্মিনোলজি আছে, সেই শব্দগুলো সম্বন্ধে আমরা একটু বলবো। ফুড লজ এন্ড রেগুলেশন, ফুড লজ রেগুলেশন, এখানে তুমি কিছু শব্দ দেখতে পারবা যে আমরা অলরেডি বলছি। The structure of food law, একটা ফুড ল এর স্ট্রাকচার কি? ফুড ল মে বি ডিভাইডেড ইন টু পার্ট, একটা হচ্ছে বেসিক ফুড অ্যাক্ট আর দুই নম্বর হচ্ছে রেগুলেশন। হ্যাঁ, একটা হচ্ছে বেসিক ফুড অ্যাক্ট, ফুডের কোনো অ্যাক্ট থাকতে পারে এক নম্বর বেসিক, দুই নম্বর হচ্ছে তার রেগুলেশন থাকতে পারে। দ্য স্ট্রাকচার অফ ফুড ল, এটা দুই নম্বরে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে আর কি। তারপর বলছে সামটাইম ফুড স্ট্যান্ডার্ড, হাইজিনিক প্রভিশন, লিস্ট অফ ফুড অ্যাডিটিভ, কেমিক্যাল টলারেন্স এন্ড সো অন আর ইনক্লুডেড ইন দ্য বেসিক ফুড কন্ট্রোল ল। বেসিক ফুড কন্ট্রোলের মধ্যে এই জিনিসগুলো থাকে। তারপরে কনসার্নিং দ্য প্রিন্সিপাল এন্ড জেনারেল প্রভিশন টু বি ইনক্লুডেড ইন দ্য বেসিক ফুড ল, দ্য ফলোইং পয়েন্ট শুড বি স্ট্রেসড। হ্যাঁ, যেমন বেসিক পারপাস এন্ড স্কোপ অফ দ্য ল, ডেফিনেশন অফ বেসিক কনসেপ্ট, competence of implementation of the law, inspection analytic procedure facilities, enforcement procedure for enforcement penalties, regulation for additive, pesticide, contaminants, packaging and labeling, procedure for the preparation and amendment of the regulation for implementing of the law. The basic food law is intended to assure consumer that food are pure and wholesome, safe to eat, and produced under sanitary condition. Generally, food law prohibits importation and distribution of food products that are adulterated and have labels that are false and misleading in any context. তারপর আছে তোমার ফুড রেগুলেশন। ফুড রেগুলেশনের মধ্যে যেমন as mentioned earlier in the chapter, regulation implement basic food law. বেসিক ফুড ল বলে রেগুলেশন। ফুড রেগুলেশন জেনারেলি কভার দ্য ফলোইং। ফুড রেগুলেশন বলতে বোঝায় জেনারেল রেগুলেশন, ফুড স্ট্যান্ডার্ড, ফুড হাইজিন, ফুড অ্যাডিটিভ, পেস্টিসাইড, ভেটেরিনারি ড্রাগ রেসিডিউস, ফুড প্যাকেজিং এন্ড লেবেলিং, ফুড অ্যাডভার্টাইজিং, এগুলো হচ্ছে রেগুলেশনের মধ্যে কভারেজ পায় আর কি। তারপর আসো আমরা যদি বলি যে ফুড স্ট্যান্ডার্ড কি। ফুড স্ট্যান্ডার্ড বলতে বোঝায় ইন এভরি কান্ট্রিজ স্ট্যান্ডার্ড আর an important part of the regulation of food production and food trade. Food standard and standardization are treated in other contribution to this series. এখানে বলা হয়েছে আর কি না, বিভিন্ন ধরনের ফুড স্ট্যান্ডার্ড আছে আর কি। তারপরে এখানে একটা কথা আমরা বলছি যে laws and regulation to prevent gross adulteration, contamination, এটা একটা কি। তারপর মাইক্রোবিয়াল কন্টামিনেশন, হাইজিনিক প্র্যাকটিস সম্বন্ধে বলা আছে। মাইক্রোবিয়াল কন্টামিনেশন, হাইজিনিক প্র্যাকটিস, মানে এই জিনিসটা পড়তে হবে এখানে। হ্যাঁ, এখানে যা আছে পুরো শব্দগুলো ইম্পর্টেন্ট। সুতরাং আমরা তিনটা জিনিস যেটা দিচ্ছি, তিনটাই একটু পড়বা, মানে এগুলো দরকার আছে মানে আমাদের। তারপর আমরা চলে যাবো বাংলাদেশ কন্টেস্টে। বাংলাদেশে আমরা যেটা বলবো যেটা হচ্ছে তোমার বাংলাদেশ ফুড সেফটি লজ এন্ড রেগুলেশন। বাংলাদেশ ফুড সেফটি লজ রেগুলেশন, বাংলাদেশে এখন পর্যন্ত অনেকগুলো লজ রেগুলেশন তৈরি হয়েছে বিভিন্ন ফুডের ক্ষেত্রে, সেগুলো সম্বন্ধে আমরা বাংলাদেশ ফুড সেফটি লজ রেগুলেশন, যেমন পিওর ফুড অর্ডিন্যান্স 1959, পিওর ফুড রুলস 1967, দ্য অ্যানিমাল স্লটার এন্ড দ্য মিট কন্ট্রোল, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং অর্ডিন্যান্স 1985, এগুলা বলা আছে, আমি সবগুলো না পড়তে যাই। তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশ ফুড সেফটি লজ রেগুলেশন। তোমরা জানো যে